শেষ বিকেলের মা এক কলমে, ফাতেমা তুজ নৌশি। চুক্তির বউ হতে হবে তোমাকে। এই হলো এগ্রিমেন্ট পেপার। এখানে সোজাসুজি লেখা আছে 1 বছর পর তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব। আর তুমি এই শর্ত মেনেই আমাকে বিয়ে করছো। ফারিহা অবাক চোখে সামনে থাকা মানুষটির দিকে তাকিয়ে রইল। ব্যক্তিটি পুনরায় বলল, তুমি কি রাজি এই শর্তে? স্যার, আপনার কথার মানে আমি বুঝলাম না। সিম্পল, তোমার মায়ের ট্রিটমেন্টের জন্য 25 লাখ টাকা লাগবে, তাই তো? জি স্যার। আমার শর্ত হচ্ছে আমাকে বিয়ে করতে হবে। অবশ্য বিয়েটা একটা এগ্রিমেন্টের বিয়ে। তোমার মায়ের ট্রিটমেন্টের জন্য 25 লাখ, 40 লাখ, ইনফেক্ট যত টাকা লাগবে আমি দিব। সিঙ্গাপুর পাঠানোর সমস্ত ব্যবস্থা আমি করে দিব। শুধু এগ্রিমেন্ট মোতাবেক আমাকে 1 বছরের জন্য বিয়ে করতে হবে। ফারিহা ছলছল নয়নে তাকিয়ে রইল। মায়ের অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। একটা বিজ্ঞপ্তি দেখে ফারিহা এসেছে রিহানের সাথে দেখা করতে। সেখানে বলা হয়েছিল 10 লাখ টাকার একটা চুক্তি হবে। তাই কোনো কিছু না ভাবেই ছুটে আসে সে। কালও ডক্টর বলেছে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করালে ওর মা ভালো হয়ে যাবে। আর তার জন্য প্রয়োজন 25 লাখ টাকা। মিস ফারিহা, আপনি কি রাজি? ফারিহা চেয়ার থেকে উঠে দাঁড়ালো। কাঁধের মলিন ব্যাগটা তুলে নিয়ে বলল, আম সরি স্যার। আমি এই ধরনের এগ্রিমেন্টে রাজি নই। আমি আসছি। এজ ইউ উইশ। ফারিহা চলে গেল। রিহান তাচ্ছিল্য হেসে চেয়ারে মাথা এলিয়ে দিল। প্রচণ্ড যন্ত্রণায় মাথা যেন ফেটে যাচ্ছে। গত 7 দিন ধরে ঘুম হচ্ছে না। হন্তদন্ত হয়ে পেপারে গোপন নিউজটা ছাপিয়েছে। অনেকেই আসে কিন্তু রিহানের কাছে সবাইকেই ইরিটেড লেগেছে। ফারিহা নামক মেয়েটিকে যজ্ঞ মনে হয়েছিল। কিন্তু মেয়েটা শর্ত শুনেই লাপাত্তা হয়ে গেল। মাথা যন্ত্রণায় অসহ্য লাগছে সব। কপালে ধীর হস্তে মালিশ করতে করতে কারো নাম্বারে ডায়াল করল সে। হাই সুইট হার্ট। আম সরি, এক্সচুয়ালি বিয়েটা নিয়ে প্রচণ্ড চাপে আছি। ও বেবি প্লিজ 1 বছরই তো ম্যানেজ কর কোনোভাবে। তুমি তো জানোই আমি আমার কোর্সটা কমপ্লিট না করে বিডিতে ব্যাক করতে পারছি না। আই নো দ্যাট। বাট কিয়া হাউ ক্যান আই ম্যানেজ? মমো আর ড্যাড তো উঠে পড়ে লেগেছে আমার বিয়ের পেছনে। উফ রিহান, এত টেনশন করছো কেন? তুমি তো বললেই এগ্রিমেন্টের বিয়ে করবে। তাহলে সমস্যাটা কোথায়? এক্সচুয়ালি, নো মোর ওয়ার্ড। আমি তোমাকে ট্রাস্ট করি ডার্লিং। আই নো তুমি কোনো মেয়েকেই টাচ করবে না। থ্যাঙ্কস সুইট হার্ট। ওকে, এখন রাখছি কেমন? ওকে ডার্লিং। উমম্মা মোমা। ব্যস্ত নগরীর ফুটপাত ধরে হেঁটে যাচ্ছে ফারিহা। চোখে অশ্রুর ধারা। পরিস্থিতি আজ ওকে কোথায় নামিয়ে আনলো? টাকার জন্য একটা মানুষের চুক্তির বউ হবে। ফারিহার ইচ্ছে হচ্ছে মাটিতে পা ছড়িয়ে কান্না করতে। বাবার কথা আজ খুব মনে পড়ছে। 1.5 বছর আগে ও বাবা নামক মানুষটার ছায়া ছিল। মধ্যবিত্ত সংসারে হেসে খেলে জীবন পার করছিল। কিন্তু বাবার হঠাৎ করে চলে যাওয়া যেন সমুদ্রের ঢেউ হয়ে ওদের উপর পড়ল। দাদার সম্পত্তি থেকে বঞ্চিত করা হলো ওর কোনো ভাই নেই বলে। বাবার যা ছিল তা বিক্রি করে চলে আসল ঢাকার শহরে। এখানে এসে কোনো মতে এইচএসসি পরীক্ষা দিল। মায়ের হঠাৎ অসুস্থতায় আরও এলোমেলো হয়ে গেল। পড়া হলো না ভার্সিটিতে। যা টাকা ছিল তা মায়ের চিকিৎসাতেই শেষ হয়ে গেল। কিন্তু হায় কপালের দুঃখ কি আর সহজে যায়? 6 মাস আগে মায়ের হার্ট ব্লক হয়েছে ধরা পড়ল। ছোট বাচ্চাদের পড়িয়ে কোনো মতে সংসার চালাচ্ছিল সে। অপারেশন করার টাকা কোথায়? মাসখানেক আগে কিডনির সমস্যাও ধরা পড়ল। সব এলোমেলো হয়ে গেল। মাকে জীবিত দেখতে হলে প্রয়োজন প্রায় 25 লাখ টাকা। ফারিহা আপন মনে ভাবতে ভাবতে বাসায় চলে আসল। ছোট্ট টিন চালের এক বাসাতে ভাড়া থাকে। আশেপাশের সবকিছুই বস্তির মতো। দরজা খুলে রুমে ঢুকতেই মায়ের খ্যাক খ্যাক কাশির শব্দ। ফারিহা ছুটে গেল মায়ের কাছে। মা মলিন বিছানাতে শুয়ে আছে। ফারিহার 2 চোখ ভরে উঠল। মা কিছু বলতে যাবে তখনই কাশি উঠে গেল। কাশতে কাশতে মুখ দিয়ে রত বের হয়ে আসল। ফারিহা বিচলিত হয়ে পানি খাওয়াল। মা লম্বা করে শ্বাস টানতে লাগলেন। ফারিহা মায়ের পিঠে হাত বুলিয়ে যাচ্ছে। আমি বোধহয় আর বাঁচব না রে মা। মা এমন কথা একদম বলবে না। তুমি বাঁচবে, অনেক বছর বাঁচবে। তুমি না বাঁচলে আমাকে কে দেখবে বলতো?
আমার জন্য তোমাকে বাঁচতে হবে মা। কথাগুলো বলতে বলতে মাকে জড়িয়ে ধরল ফারিহা। চোখ দিয়ে নোনা জলের ধারা নেমে যাচ্ছে। মা খ্যাক খ্যাক করে কাশতে লাগলেন। ফারিহা ধীর হাতে পিঠে মালিশ করল। কাশি থামতেই ফারিহা মাকে শুয়ে দিল। অত টাকা কোথায় রে মা? আমি জানি আমার বড় কোনো অসুখ হয়েছে। এমনটা বলতে নেই মা। তোমার শরীরের এমনি কিছু সমস্যা আছে। অপারেশন করালে তুমি একদম সুস্থ হয়ে যাবে। অপারেশনের টাকা পাবো কোথায়? তুই দিন রাত খেটে সংসার চালাচ্ছিস। আর কি করবি রে মা? ফারিহা শুকনো হাসল। মায়ের বুকে মাথা রেখে বলল, তোমাকে আমি বাঁচাব মা। তোমার ট্রিটমেন্টের ব্যবস্থা হয়ে যাবে। তুমি অত ভেবে না তো। এখন রেস্ট নাও। মাকে সান্ত্বনার বাণী শুনিয়ে দ্রুত পায়ে ওয়াশরুমে ঢুকল ফারিহা। পানির কল ছেড়ে দিয়ে অঝরে কাঁদতে লাগল। জীবন এত কঠিন কেন? বাইরে থেকে চিৎকার চেঁচামেচি শুনে বেরিয়ে আসল ফারিহা। দরজা খুলতেই মধ্যবয়সী এক মহিলা বললেন, কতবার কইতে হইব পানি কম খরচ কর। মাসে পানি বিল কত আহে খেয়াল আছে? 3 মাসের ভাড়াও তো বাইজা আছে। নেহাতি মা মেয়ে বছর দেড়েক ধরে থাকোস তাই এখনো থাকতে দিছি। মাফ করবেন খালা। আর বেশি পানি খরচ করব না। যা সামনে মাসে কিন্তু ভাড়া দিতে হবে। না হলে বাসায় আর থাকতে পারবি না। ফারিহা মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। ভদ্র মহিলা প্রতি মাসেই এমন কথা বলেন। কিন্তু মাস শেষে বাসা থেকে বের করে দেন না। বাইরেটা উগ্র মেজাজের হলেও ভেতরে সুন্দর এক মন রয়েছে। সে মৃদু হাসল। কৃতজ্ঞতার চোখে ভদ্র মহিলার যাওয়ার পানে তাকিয়ে রইল। স্যার স্যার সকালের মেয়েটা আপনার সাথে আবার দেখা করতে এসছে। কোন মেয়েটা? ওই যে ফর্সা করে চিকন মেয়েটা কি যেন নাম ফারিহা? ইয়েস স্যার। ভেতরে পাঠিয়ে দাও। লোকটা চলে যেতেই রিহান ভ্রু কুঁচকে চেয়ার ঘুরিয়ে নিল। কেন যেন মনে হয়েছিল ফারিহা আসবে। তবে এত তাড়াতাড়ি আশা করেনি। রিহান তাচ্ছিল্য হাসল। তখন তো বেশ ভাব দেখিয়েছিল। এখন গেল কোথায় এত ভাব? সেই তো রিহান জোয়ারদার মাহাদির কাছে আসতেই হলো। প্রথমে নাকচ করার শাস্তি তো পেতেই হবে মিস ফারিহা আফরোজ। মে আই কাম ইন স্যার? ইয়েস। গুটি গুটি পায়ে রুমে ঢুকল ফারিহা। রিহান চেয়ার উল্টো রেখেই বলল, কি দরকার? স্যার এক্সচুয়ালি আমি না মানে বলছিলাম যে। ফারিহাকে তোতলাতে দেখে রিহান চেয়ার ঘুরিয়ে নিল। মেয়েটির উদ্দেশ্যে গ্লাসটা এগিয়ে চোখ দিয়ে ইশারা করল। ফারিহা ঢক ঢক করে পানি গিলে ফেলল। রিহান সামান্য ভাবনাতে পড়ল। মেয়েটার মুখ এতটা শুকনো দেখাচ্ছে কেন? ফারিহা লম্বা করে শ্বাস নিচ্ছে। রিহান চোখের ইশারায় বসতে বলল। তবে মেয়েটি বসল না। বরং সমস্ত সংকোচ কাটিয়ে বলল, স্যার আমি এগ্রিমেন্ট পেপারে সাইন করতে রাজি। রিহানের ঠোঁটের কোণ জুড়ে মৃদু হাসি দেখা গেল। তবে সে হাসি ভেদ করে সামান্য রগরগা কণ্ঠে বলল, বাট এগ্রিমেন্টটা তো আমি অন্য কাউকে। রিহানকে কিছু বলার সুযোগ দিল না ফারিহা। সঙ্গে সঙ্গে রিহানের পায়ে লুটিয়ে পড়ল। ঘটনাটা এতটাই দ্রুত ঘটল যে রিহান অবাক চোখে তাকিয়ে রইল। বিষয়টা মাথায় খেলার আগেই ফারিহার কান্নামিশ্রিত গলা ভেসে আসল। স্যার প্লিজ স্যার। আমার খুব প্রয়োজন, আমার মাকে বাঁচাতে হবে। প্লিজ স্যার আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। আপনি যা যা বলবেন আমি তাই করব। প্রয়োজনে 1 বছর কেন সারা জীবন আপনার বাসার চাকরানী হিসেবে এগ্রিমেন্ট সাইন করব। দয়া করুন আমায়। আমার মাকে বাঁচাতে হবে। প্লিজ স্যার। ফারিহার এমন কথাতে রিহান ভ্রু কুঁচকে তাকালো। মেয়েটা 25 লাখ টাকার জন্য সারা জীবন চাকরানী হতেও রাজি। তার মানে সত্যি এর মা অসুস্থ। রিহান সামান্য দূরে সরে গেল। গলা ঝেড়ে বলল, উঠো, তোমার মায়ের অবস্থা কেমন? ফারিহা নাক টানতে লাগল। গুটিয়ে যাওয়া জামাটা টেনে বলল, ভালো না স্যার। একটু আগে ওরা তো বমি করছে। স্যার প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না। আমি সমস্ত এগ্রিমেন্ট পেপারে সাইন করব। প্লিজ স্যার, দয়া করুন। ওকে, শান্ত হও। এত হাইপার হওয়ার প্রয়োজন নেই। আগে আমার কথা শোনো। ফারিহা মাথা কাত করে সম্মতি জানালো। রিহান বসতে বললেই চট করে বসে পড়ল। ফারিহার দিকে একটা ছবি এগিয়ে দিল রিহান। ফর্সা, লম্বা দেখতে স্মার্ট একটা মেয়ে পরনে ওয়েস্টার্ন ড্রেস। দেখেই বোঝা যাচ্ছে ভীষণ সুন্দরী।
ফারিহা ছবিটা দেখে রিহানের দিকে বাড়িয়ে দিল। এটা আমার গার্লফ্রেন্ড। একটা সমস্যার জন্য ও বাংলাদেশে আসতে পারছে না। এই দিকে আমার মমো ড্যাড আমাকে বিয়ে দিয়েই ছাড়বে। আর কি আর কথা, এখন আমি বাসাতে কাউকে জানাতে পারছি না। যার জন্য এই এগ্রিমেন্টের বিয়ে। ফারিহা অবাক চোখে তাকিয়ে রইল। কোন ধরনের লজিক এটা? রিহান ছোট করে দম ফেলে চোখ বন্ধ করল। বা হাতে কপাল ঘষতে ঘষতে বলল, লেট মি এক্সপ্লেইন। আমি আমার মমো ড্যাডকে বলবো আমি তোমাকে ভালোবাসি। আর তোমাকে বিয়ে করতে চাই। সব থেকে বড় কথা, তুমি এতিমখানাতে বড় হয়েছ। রিহানের কথাতে ফারিহা নাক কুঁচকে নিল। রিহান চোখ খুলে বলল, আমি তোমাকে চুজ করেছি কারণ তোমার ফ্যামিলিতে শুধু তোমার মা আছে। সব কিছু ম্যানেজ করতে সহজ হবে। আমি এখানে তোমার মাকে জোড়াতে চাই না। আর তাছাড়া আমার মমো ড্যাড এতিমদের প্রতি ফুটবল। তাই তোমাকে সহজেই মেনে নিবে। আমাদের বিয়েটা হয়ে যাওয়ার বছর খানেকের মাঝে কিয়া চলে আসবে। এর আগে ও আসতে পারে। তো কিয়া চলে আসলে আমি বলবো আমাদের বিয়েটা কোনো বিয়েই নয়। তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আর আমি কিয়াকে বিয়ে করে নিব। বুঝতে পেরেছ? ফারিহা মাথা ঝাঁকাল। কিছুক্ষণ ভেবে ভীত গলাতে বলল, বাট স্যার, আপনি তো আপনার ফ্যামিলির পছন্দে ও বিয়ে করতে পারেন। স্টুপিড, তাহলে আমি কিয়াকে কি করে বিয়ে করব? আমার মমো ড্যাড যার সাথে বিয়ে দিবে তার সাথে তো কোনো এগ্রিমেন্ট হবে না। হবে কি? তখন আমি কি করব? তার জন্যই তো এত প্ল্যান। তুমি রাজি কি না সেটা বল। ফারিহা ফোঁস করে দম ফেলল। জীবনকে পুতুল খেলার মতো সাজাবে সে। বর, ঘর সবই হবে কিন্তু দিন শেষে যার কোনো মূল্যই নেই। এছাড়া কোনো উপায় নেই। মাকে বাঁচাতে হলে এটা মেনে নিতেই হবে। রিহান হাত দিয়ে তুড়ি বাজাতেই চমকে তাকালো ফারিহা। মাথা ঝাঁকিয়ে নিজের জীবনের সবথেকে বড় সিদ্ধান্তটা নিল। আমি রাজি। রিহানের ঠোঁটের কোণে হাসি দেখা গেল। 7 দিনের চিন্তার অবসান হলো আজ। তৃপ্তি সহকারে ঘুমাবে। মাঝে 1 বছর বাকি। তারপর কি আর ওর মাঝে কোনো দূরত্ব থাকবে না। শেষ বিকেলের মা 2। স্যার, এখন রাত 8টা বাজে। এই সময়ে আমি কি করে বের হব? একটু বোঝার চেষ্টা করুন। আমি না হয় কাল ভোর বেলা চলে আসব। নো মোর এক্সকিউজ ফারিহা। ফাঁকিবাজি আমার একদমই পছন্দ নয়। কিন্তু স্যার। স্টপ। আর একটা কথাও নয়। তোমার সাথে আমার কি এগ্রিমেন্ট হয়েছে ভুলে গেলে? ওকে, তুমি যদি চাও তাহলে আমি এগ্রিমেন্টটা ক্যান্সেল করে দিচ্ছি। নো নো স্যার। প্লিজ প্লিজ এমনটা করবেন না। আমি এখনই আসছি। ওকে। আমি লোকেশনটা মেসেজ করে দিচ্ছি, দ্রুত আসবে। জি স্যার। ফোনটা ছুঁড়ে ফেলে দিল ফারিহা। এই অসময়ে রিহান কেন ডাকছে তাকে? তবে রিহান কি কোনো বাজে মতলব করল? ফারিহা আর ভাবতে চাইল না। কারণ রিহান তাকে পেপারে সাইন করা মাত্রই 1 লাখ টাকা ক্যাশ দিয়েছে। এখন তাকে সন্দেহ করা মানে প্রতিশ্রুতির খেলাপ। ফারিহা কাঁধে ব্যাগটা নিয়ে মায়ের রুমে গেল। মাকে একটু আগেই খাইয়ে দিয়েছে। এখন বোধ হয় ঘুমিয়ে পড়েছে। ফারিহা আর জাগাল না। আল্লাহর নাম নিয়ে রিহানের দেওয়া লোকেশনে চলে আসল। একটা বড় 5 স্টার রেস্টুরেন্ট। আলোতে চোখ ঝাঁঝিয়ে যাচ্ছে। ফারিহা হাত দিয়ে চোখটা বার কয়েক ডলে নিল। আশেপাশে তাকিয়ে ঢোক গিলল। কারণ সবাই বেশ দামি কাপড় পরে আছে। আর ওর পরনে কম দামি মলিন একটা 3 পিস। ফোনটা বের করে রিহানকে কল করল সে। স্যার, আমি তো পৌঁছে গেছি, এখন কি করব? একটু এগিয়ে লেফট গিয়ে সোজা এগিয়ে যাও। 106 নাম্বার টেবিলে চলে আসবে। জি স্যার। ফোন রেখে ফারিহা দ্রুত আগাতে লাগল। গুটি কয়েক মানুষ ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ওড়নার কোণ খামচে হাঁটতে লাগল সে। কিছু দূর যেতেই একজন ওয়েটার আটকে দিল। কোথায় যাচ্ছেন? জি 106 নাম্বার টেবিল। ওয়েটার ফারিহাকে ভালো করে পরখ করে নিল। সন্দিহান চোখে তাকিয়ে বলল, আপনাকে দেখে তো মনে হচ্ছে না রেস্টুরেন্টে খেতে এসেছেন। মতলব কি? হ্যাঁ? অপমানে গা জ্বলে উঠল ফারিহার। তার ভ্রু যুগল কুঁচকে গিয়েছে। তবে কিছু বলতে পারল না সে। একটা তপ্ত নিঃশ্বাস ফেলল কেবল। ওয়েটার আবার একই প্রশ্ন করল। ফারিহা ফাঁকা ঢোক গিলে তুতলিয়ে বলল, না মানে একজনের সাথে দেখা করতে এসেছি। ওয়েটারের মুখ বলে দিচ্ছে সে ফারিহাকে বিশ্বাস করছে না।
ফারিহা পাশ কাটিয়ে আগাতেই ওয়েটার সামনে এসে দাঁড়ালো। বুঝেছিস নিশ্চয়ই কোনো ধান্দা আছে। কাউন্টারে আসুন, তারপর ঠিক হবে ভেতরে যেতে পারবেন কিনা। দেখুন আমার লেট হচ্ছে, আমাকে এখনই যেতে হবে। ওয়েটারের সাথে ফারিহার ছোটখাটো তর্ক লেগে গেল, যার ফলে কিছু মানুষ ভ্রু কুঁচকে তাকিয়ে মজা নিতে শুরু করেছে। এক সময় ওয়েটার ফারিহার হাত ধরে টানতে লাগলো। হাতটা ছাড়ো। ওয়েটার ফারিহার হাত ধরেই পেছনে ঘুরে তাকালো। রিহান আবারও বলল, হাতটা ছাড়তে বলেছি আমি। রিহানের কথাতে ওয়েটার থতমত খেয়ে গেল, কারণ কথাটা বেশ জোরেই বলেছে রিহান। ওয়েটার জোরস্র হয়ে রইল। স্যার আম সরি। এক্সচুয়ালি ওনাকে দেখে মনে হলো উনি কোনো ধান্দাতে এসেছেন, তাই আমি কাউন্টারে নিয়ে যেতে চাচ্ছিলাম। ওয়েটারের কথায় স্পষ্ট বিরক্ত হলো রিহান। তার চোখে মুখে রাগেরও দেখা মিলল, তবে ফারিহার দিকে তাকিয়ে আর কিছু বলল না। মেয়েটি লজ্জায় ডুবে আছে। রিহান হতাশ হল, কারণ ফারিহার ড্রেস আপ 5 স্টারে আসার উপযুক্ত নয়। তাই গলায় ঝাঁঝ এনে বলল, সি ইজ মাই গেস্ট, নাও গেট লস্ট। ওয়েটার মাথা নিচু করে চলে গেল। ফারিহা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আসলে আমি। নো নিড টু এক্সপ্লেইন, কাম উইথ মি। ফারিহা আর কথা আগাল না, রিহানের পিছু পিছু হাঁটতে লাগল। রিহান একটা টেবিলে বসে ফারিহাকে বসতে বলল। মিনিটের মধ্যে একজন ওয়েটার দুটো কোল্ড কফি দিয়ে গেল, সাথে দিল এক বাটি চাউমিন। ফারিহা কাচুমাচু করতে লাগল। বড্ড অস্বস্তি হচ্ছে ওর, যদিও টেবিলটা বেশ কর্নারে। চাউমিনটা খাও। ফারিহা খেল না, একইভাবে বসে রইল। হাত দুটো বারবার ভাঁজ করছে আর খুলছে। রিহানের তীক্ষ্ণ দৃষ্টি বিষয়টা বুঝতে পারল। এক্সকিউজ মি, চপস্টিকটা রেখে চামচ দিয়ে যান প্লিজ। ফারিহা এক পলক তাকালো। রিহানের সাথে চোখাচোখি হওয়াতে বেশ লজ্জা পেল। ওয়েটার চপস্টিক বদলে চামচ দিয়ে গেল। রিহান ইশারা করল চাউমিন খেতে। ফারিহা একটু খেল, তার হাত কাঁপছে। রিহান টেবিলের উপর একটা শপিং ব্যাগ রাখল। ফারিহা অবাক চোখে তাকাতেই রিহান বলল, পাশের রুমে গিয়ে চেঞ্জ করে আসবে। মানে? নো মোর ওয়ার্ড। চেঞ্জ করে আসো তারপর বলছি। ফারিহা মায়ের কথা ভেবে কথা বাড়াল না। মায়ের সুস্থতার জন্য রিহানের সমস্ত কথা শুনতে হবে তাকে। পরিস্থিতি এমন যে রিহান যদি বলে এখন ওর সাথে বেডে যেতে, তাহলে তাই যেতে হবে। বিষয়টা ভাবতেই ওর চোখ দুটো ছলছল করে উঠল। আর্থিক সংকট বুঝি মানুষকে নোংরা করে দেয়? এই যে আজ যদি মায়ের অসুখটা না হতো, তবে কি এত টাকার জন্য হলেও রিহানের কাছে আসতো? না, কোনোভাবেই না। সে আত্মসম্মানের দিকে এক চুলও ছাড়তে রাজি নয়। তবে পরিস্থিতি তাকে অসহায় করে তুলল। ব্যাগটা নিয়ে রিহানের দেখানো রুমে চলে এল। রুমটা দেখেই ফারিহার চোখ চরখগাছ। বিশাল বড় রুম, এক পাশে গোল বেড, লাইটিং সহ কিছুটা প্রকৃতির ছায়াও আছে। মিনিট পাঁচেক পুরো রুমে চোখ বুলাল। এত সুন্দর রুমে কখনোই আসা হয়নি। হাতের ব্যাগটার কথা মনে হতেই মুখটা মলিন হয়ে এল। ব্যাগটা খুলে একটা ড্রেস পেল। ড্রেসটা কটন কাপড়ের, সিম্পল গ্রাউন, তবে অনেক সুন্দর। ফারিহা চেঞ্জ করে নিল। সাথে দেওয়া ইয়ারিং, ওয়াচ আর গলায় ছোট্ট পেন্ডেন্ট ওপরে নিল। চুলগুলো বেঁধে নিয়ে বের হয়ে আসল। দরজা খোলার আওয়াজে ফারিহার দিকে তাকালো রিহান। ফর্সা রঙের সাথে ব্লু রঙের গ্রাউন্ডটা খুব সুন্দর মানিয়েছে। একটু আগের শুকনো ফ্যাকাশে ফরিহা আর এখনকার ফারিহা যেন আকাশ পাতাল ফারাক। শুধুমাত্র ড্রেস আপের কারণে মানুষের এত চেঞ্জ? রিহান আর ভাবতে পারল না। ভ্রু যুগল কুঁচকে উঠে দাঁড়ালো। ফারিহার কাছে আসতেই দেখল মেয়েটা হাত মোচড়াচ্ছে, চোখে মুখে দ্বিধার রেখা। রুমে আসো। ফারিহা বড় বড় চোখ করে তাকালো। রিহান আবার বলল, রুমে আসো মানে? আসতে বলেছি আসো। এত প্রশ্ন কেন করছো? অজানা ভয়ে ফারিহার বুক ধুকপুক করে উঠল। রিহান কি সত্যি তাকে বেডে নিবে? ভাবতেই গা গুলিয়ে আসল। চোখে পানি চিকচিক করে উঠল। এই মেয়ে কতবার বলতে হবে এক কথা? এই সময়টা ফারিহার চোখের পানি চলে আসল। বড় দ্বিধা কাজ করছে, তবে মায়ের মুখটাও মনে পড়ছে। সব মিলিয়ে তাকে যে যেতেই হবে। চোখের পানি আড়াল করে কাপা স্বরে বলল, আসছি স্যার। শেষ বিকেলের মা 3।
ফারিহা রুমে যেতেই রিহান বেডে গিয়ে বসল। মেয়েটা নিজের মনকে শক্ত করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। সে মানুক আর না মানুক, এখন রীতিমতো রিহানের গোলাম সে। রিহান যা বলবে তাই করতে হবে। রিহান ভ্রু কুঁচকে ফারিহাকে দেখতে লাগল। মেয়েটা কেমন যেন। একটা কথা 10 বার করে বলতে হয়। হাজার চেষ্টা করে ও নিজেকে দমাতে পারছে না ফারিহা। এক হাতে জামা খামচে ধরল। একটু পর হয়তো পৃথিবীর সবথেকে নিকৃষ্টতম আচরণে সায় দিতে হবে। ভাগ্য বড় বিচিত্র রঙা। রিহান ধীর পায়ে এগিয়ে আসল। ফারিহা জোরস্য হয়েই দাঁড়িয়ে রইল। রিহান যত এগোচ্ছে বুকটা তো পুড়ছে। চোখ দুটো কেমন ভিজে যাচ্ছে। রিহান ফারিহার কাছে এসে গলা থেকে এক টানে ওড়না টানিয়ে গেল। ফারিহা নিজেকে আড়াল করতে চেয়েও করল না। শুধু চোখ বুজে ঠোঁট কামড়ে রইল। গায়ে কোনো স্পর্শ না পেয়ে অবাক হল। কয়েক সেকেন্ড পর চোখ খুলে দেখল রিহান ওড়নাটা সুন্দর করে ভাঁজ করছে। চোখে মুখে বিরক্তি। পুরো বিষয়টা ফারিহার মাথার উপর দিয়ে গেল। রিহান ভাঁজ করা ওড়নাটা ফারিহার কাঁধের একদিকে দিয়ে দিল। সাথে চুলগুলো খুলে ফেলল। 3 ভাগের 1 ভাগ চুল এনে অন্য পাশে দিয়ে দিল। মেয়েটা এখনো অবাক চোখে রিহানকে দেখছে। ও কি ভেবেছিল আর কি হলো? রিহান ঠোঁটে দাঁত চেপে ফারিহাকে দেখে নিল। নাও পারফেক্ট। স্যার, আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের ছবি তুলতে হবে। লাইক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তোমাকে তো হাতে ধরে সব শিখিয়ে দিতে হয়। একটু লজ্জা পেল ফারিহা। তাকে দুবার বলার পরও বুঝে নিশে। তাই রিহান নিজ থেকে ঠিক করে দিল। ছবির কথাটা মাথায় আসতেই ফারিহা বলল, কেন? ছবি কেন তুলতে হবে? ফারিহার প্রশ্নে বিরক্ত হলো রিহান। তবু ও নিজেকে ঠান্ডা রেখে বলল, আমার মমো ড্যাডকে দেখাবো। আর তার আগে ছবির ডেটগুলো চেঞ্জ করতে হবে। আমার মমো ড্যাড জানে যে তোমার সাথে 1 বছর ধরে আমার রিলেশন। ও কিন্তু আমার সাথে তো। স্টপ। অনেক কথা বল তুমি। মনে রাখবে, বেশি কথা বলা আমার একদমই পছন্দ নয়। তোমাকে পরে সব বুঝিয়ে দিব। এখন আসো আমার সাথে। ফারিহা মাথা ঝাঁকাল। নিঃশব্দে রিহানের পিছু চলছে এখন। সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। যে ভয়টা ছিল সেটা কেটে গিয়েছে। স্বস্তির নিঃশ্বাসটা যেন বুকের পাথরটা নামিয়ে দিল। ফারিহার পাশাপাশি বসে, দাঁড়িয়ে বিভিন্নভাবে ছবি তুলল রিহান। এই ছবির ডেটগুলো চেঞ্জ করতে হবে। অনেক অনেক কাজ। তার মমো ডেড অত্যন্ত চঞ্চল ব্যক্তি। ধরা না খেলেই হয়। প্রায় আধ ঘন্টা পর ছবি তোলা শেষ হলো। ফারিহা যেন হাঁফ ছেড়ে বাঁচল। রিহানের কাছাকাছি অবস্থান করতে এতটা অস্বস্তি হচ্ছিল তার। রিহান ছবিগুলো দেখতে দেখতে বলল, ওকে আজকের জন্য ডান, তুমি এখন আসতে পারো। ফারিহা মলিন হেসে মাথা ঝাঁকাল। কাঁধে ব্যাগ নিয়ে কিছু দূর যেতেই পুনরায় রিহান ডেকে উঠল। এই শোনো। জি স্যার। তোমরা বাসা এখান থেকে কত দূর? 10 কিলোমিটার প্রায়। রিহান ঘড়িতে টাইম দেখল। 10:30 বাজে অলরেডি। এত রাতে মেয়েটার একা যাওয়াটা রিস্কের হবে। তাই বলল, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। আমি একাই যেতে পারবো। হুস, কাম উইথ মি। তাছাড়া তোমার বাসা চেনার প্রয়োজন আছে। যদি পালিয়ে যাও। কথা শেষেই হাসল রিহান। পুরোটাই মজার ছলে বলেছে সে। ফারিহা আর কথা বাড়াল না। রিহানের পিছু পিছু হাঁটতে লাগল। তবে গাড়ির কাছে এসে বেশ দ্বিধায় পড়ল। ফ্রন্ট সিটে বসবে নাকি পেছনে? এই ছোট্ট সমীকরণটা কিছুতেই মিলাতে পারল না। রিহান ড্রাইভিং সিটে বসে বলল, উঠো। ফারিহা আমতা আমতা করতে লাগল। ওর অস্বস্তির কারণ বুঝতে পারল না রিহান। বিরক্তিতে ভরে উঠল তার মুখশ্রী। এভাবে এর সাথে 1 বছর থাকতে হবে ভাবতেই কেমন লাগছে। কি হলো? উঠো না কেন? আমি কোথায় বসবো? সিটে বসবে। এটা কি বলে দিতে হয়? না মানে আমি কোন সিটে? ফারিহাকে হাত দিয়ে কথার মাঝপথেই থামিয়ে দিল রিহান। মাথার চুলগুলোতে হাত বুলিয়ে নিল। ফ্রন্ট ক্যামেরায় নিজেকে দেখতে দেখতে বলল, ফ্রন্ট সিটে আসো। যখন আমার সাথে যাবা ফ্রন্ট সিটেই বসবে। নাটক সিনেমা দেখে না নাকি? জি। কি বললেন? রিহান যেন বিরক্ত হল। এই মেয়েকে বোঝানো তার কর্ম নয়। উঠো প্লিজ। লেট হচ্ছে।
ছোট্ট করে হোম বলে ফ্রন্ট সিটে বসল যুবতী। ফারিহার থেকে লোকেশন জেনে নিয়ে রিহান ড্রাইভ করছে। অনেকটা পথ চলার পর ফারিহা বলল, স্যার গাড়ি থামান। কেন? সামনে গাড়ি ঘোরানোর ব্যবস্থা নেই। রিহান ভ্রু কুঁচকে গাড়ি থামিয়ে দিল। সামনের দিকে সরু একটা ইটের রাস্তা গিয়েছে। চারপাশে চোখ বুলিয়ে যা বুঝল এটা কোনো বস্তি এলাকা। রিহান তপ্ত শ্বাস ফেলে গাড়ির ব্রেক কষল। ফারিহা গাড়ি থেকে নেমে বলল, এখান থেকে ৮ নাম্বার বাসায় আমি থাকি। আচ্ছা। ফোনটা সবসময় অন রাখবে। টাইম ওয়েস্ট একদমই পছন্দ নয় আমার। জি স্যার। বলেই সামনের দিকে হাঁটা লাগালো মেয়েটি। রিহান হঠাৎ করেই গাড়ি থেকে নেমে এল। পেছনে কারো উপস্থিতি টের পেয়ে ঘুরে তাকালো ফারিহা। শুকনো ঢোক গিলে বলল, স্যার কিছু বলবেন? হ্যাঁ। জি স্যার বলুন। রিহান পকেট থেকে টাকার বান্ডেল বের করল। ফারিহার দিকে এগিয়ে দিয়ে বলল, 50,000 টাকা। স্যার আপনি তো বলেছিলেন তোমার মায়ের ট্রিটমেন্টের ব্যবস্থা আমিই করব। এটা আজকের জন্য। আমাদের এগ্রিমেন্টে ছবি তোলার বিষয়টা ছিল না। ফারিহা মাথা নিচু করে ফেলল। এই টাকা নেওয়ার বিন্দু মাত্র ইচ্ছে তার নেই। তবুও টাকাটা নিল। এক প্রকার মন আর মস্তিষ্কের যুদ্ধই চালিয়েছে। ধন্যবাদ জানালো সে। দুজন দুদিকে হাঁটতে লাগল। দুজন দুদিক থেকে এক পা করে বাড়ালেই দুজনের মাঝের দূরত্ব বেড়ে হচ্ছে দ্বিগুণ। ঘরে আসতেই মায়ের কাশির খ্যাক খ্যাক শব্দ ভেসে আসল। হুমড়ি খেয়ে মায়ের কাছে বসল ফারিহা। মা হালকা পিট পিট করে তাকালেন। অসুস্থ শরীর একা একা কিছু করতেও পারেন না। ফারিহা টেবিল থেকে পানির গ্লাস ভর্তি করে নিল। মাকে উঠিয়ে মুখের সামনে গ্লাস ধরতেই ঢক ঢক করে গিলে নিলেন। ওড়নার কোণ দিয়ে মায়ের মুখ মুছিয়ে দিতেই রুগ্ন কণ্ঠে মা বললেন, কোথায় গিয়েছিলি ফারিহা? একটু বাইরে ছিলাম মা। বলেছিলাম না একটা কাজ পেয়েছি। ওইটার জন্যই গিয়েছিলাম। কাপা হাতে মেয়ের সমস্ত মুখে হাত বুলালেন। ফারিহার দৃষ্টি স্থির। তবে মায়ের হালচাল বুঝে উঠতে পারল না। কিছু বলবে মা? আমি জানি তুই কোনো বাজে কাজের সাথে যুক্ত নেই। তবুও এত রাতে কি কাজ থাকতে পারে? একটা মিটিং ছিল মা। যে স্যার আমাকে কাজ দিয়েছিলেন তারই সাথে মিটিংয়ে ছিলাম। মা হয়তো কথাটা বিশ্বাস করলেন। তবে কোথাও একটা চাপা ব্যথা অনুভব হচ্ছে। মলিন মুখে মেয়ের দিকে তাকিয়ে রইলেন তিনি। এ যে তার গর্ব। অথচ ফারিহার জন্মের পর ওর দাদি দু চোখে সহ্য করতে পারেননি। দাদা সব সম্পত্তি থেকে বহিষ্কার করলেন। আর বাবার টাকা পয়সার বেশিরভাগ অংশ ছিল দাদির কাছে। সেটাও দিলেন না। এক কাপড়ে সবাইকে বের করে দিলেন ওনারা। সেসব ভাবতেই বুকের ভেতর কেমন করে উঠল। ফারিহার মায়ের দু চোখ নোনা জলে ভরে উঠল। ছেলে হলেই কি সুখ হয়? এই যে তার মেয়েটা তার কাছে সুখের দুনিয়া। এত কষ্টের মাঝেও মেয়েটার মায়াবী মুখখানা হৃদয় শীতল আবহাওয়া এনে দেয়। মায়ের অশ্রু সিক্ত মুখটা দেখে ব্যস্ত হয়ে পড়ল ফারিহা। মায়ের ভেজা পাপড়িতে হাত রেখে বলল, কাঁদছ কেন? তুই খুব ভালো মেয়ে রে মা। আমার জীবনে দেখা সেরা সন্তান তুই। ফারিহা ফ্যাল করে তাকিয়ে রইল। চোখ দুটো কেমন ভেজা ভেজা লাগছে। চোখ খিচে পানি আটকালো সে। মুখে হাসি ফুটিয়ে বলল, মাসখানেকের মধ্যেই আমি তোমাকে সিঙ্গাপুর পাঠাবো মা। তুমি একদম সুস্থ হয়ে যাবে। এত চিন্তা করো না তো। সিঙ্গাপুর? এত টাকা পাবি কোথায়? স্যার তোমার সমস্ত চিকিৎসার খরচ দিবেন। এই যে আজও 50,000 টাকা দিয়েছেন। টাকাগুলো মায়ের হাতে দিয়ে ফ্রেশ হতে চলে গেল ফারিহা। মা অবাক চোখে তাকিয়ে রইল। এত টাকা কেন দিবে কেউ? কি এমন কাজ করে ফারিহা? শেষ বিকেলের মা 4। প্লিজ কিয়া তুমি তাড়াতাড়ি আসার ট্রাই কর। আমার এই বিয়ে বিয়ে খেলা একদমই ভালো লাগছে না। তুমি বললে আমি তোমার ডিপার্টমেন্টের সাথে কথা বলতে পারি। যা লস হবে সব আমি দিব তবুও। উফ রিহান প্লিজ থামবে। দেখ বেইবি আমি ওনাদের কথা দিয়েছি। তুমি তো জানো আমি কথার খেলাপ করি না। একটা বছরই তো। প্লিজ ম্যানেজ করে নাও। শুধু পড়াশোনা হলে চলে আসতাম। এখানকার বিজনেসটা আমার জন্য গুরুত্বপূর্ণ রিহান। কিন্তু কিয়া? কোনো কথা নয়। বাংলাদেশে রাত 1টা বাজে প্লিজ যান শুয়ে পড়ো। অসুস্থ হয়ে যাবে তো। রাখছি, কেমন? রিহান ফোনটা ছুঁড়ে ফেলে দিল।
আর যাই হোক ওদের সম্পর্কের কথাটা বাসায় জানালেই তো হয়। কিন্তু কিয়া বারবার বারণ করছে। ডিভানে জোরে লাথি মেরে রুম থেকে বের হলো সে। এতটা অসহ্য লাগছে তার। ইরফান জোয়ারদার ড্রয়িং রুমে বসেছিলেন। ছেলেকে করিডোর দিয়ে পায়চারি করতে দেখে উঠে দাঁড়ালেন। একবার ভাবলেন উপরে যাবেন। কিন্তু কি ভেবে যেন গেলেন না। গলা উঁচিয়ে রিহানকে ডেকে নিলেন। বাবার সামনে এসে রিহান চুপ করে রইল। বাবাকে ভয় না পেলেও ভীষণ সমীহ করে চলে। আর তার জন্যই এত সব নাটক করতে হচ্ছে। কারণ বাবা যদি কাউকে কথা দিয়ে ফেলেন, তখন রিহান তো বিয়ে করতে পারবে না। আর তার বাবার সম্মানটাও ধুলোয় মিশে যাবে। এত রাতে করিডোরে কি করছিলে? ঘুমাওনি কেন? ড্যাড, ঘুম আসছিল না। তুমি এত রাতে এখানে যে? কোনো সমস্যা? সমস্যা নয়। তবে ভাবছিলাম। কি এমন ভাবনা যে এত রাতে ভাবতে হবে? ইরফান জোয়ারদার ফোঁস করে শ্বাস ফেললেন। লুকিয়ে রাখা দীর্ঘশ্বাসটা বেরিয়ে এল। রিহান উত্তর শোনার জন্য অপেক্ষা করছে। ছেলে 27 বছর পেরিয়ে 28-এ পা দিয়েছে। এখনো বিয়ে করল না। প্রায় 4টা বছর হলো পড়াশোনা কমপ্লিট করেছিস। চিন্তা হওয়ার কথা নয়? বিরক্তিতে রিহানের মুখশ্রী বির্বণ হয়ে গেল। এক কথা 1000 বার বলেছেন ভদ্রলোক। প্রথমত রিহানের বিয়ের বয়স পেরিয়ে যায়নি। আর দ্বিতীয়ত তার পড়াশোনা বেশ এগিয়েছে। যার জন্য অল্প বয়সেই গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। তাছাড়া রিহান তো এখনো অন্য বিষয়ে বিদেশে পড়াশোনা করে যাচ্ছে। ইরফান জোয়ারদার গলা ঝেড়ে কঠোরতা এনে বললেন, বাবা হলে বুঝতে। আমি সব সময় চাইতাম তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলেই বিয়ে দিব। তুমি তা মানলে না। বললে নিজের বিজনেস দাঁড় করাতে চাও। তাও করালে তারপর আবার অন্য এক কোর্স নিলে। সেটাও শেষ হয়েছে। এখন আবার আরেক কোর্স নিলে। তুমি কি চাও বলতো? পড়াশোনার সাথে বিয়ে না করার কি যোগ রিহান? রিহান ফ্যাল করে তাকিয়ে রইল। কিয়ার সাথে কানাডায় পরিচয়। লাস্ট ইয়ার ছিল ও। আর কিয়া ফার্স্ট ইয়ার। ধীরে ধীরে প্রেম হয়। তবে মাসখানেক বাদেই রিহানের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। আর ও ফিরে আসে বাংলাদেশে। যদিও প্রায়ই কানাডাতে কিয়ার সাথে দেখা করতে যেত। 4.5 বছরের প্রেমের 4 বছর ধরেই বিয়ের কথা বলছে রিহান। কিন্তু কিয়া পড়াশোনা কমপ্লিট না করে বাসায় বিয়ের কথা জানাতে পারবে না। নানা রকম অজুহাত দেখায়। রিহান দীর্ঘশ্বাস ফেলল। মাত্র 1 মাস একই দেশে ছিল তারা। আর 1 মাসের প্রেমেই কিয়ার প্রতি বেশ ফুরবল সে। তাই তো গত 4 বছর ধরে অপেক্ষা করে আছে। রিহান। বাবার কণ্ঠে চমকে গেল রিহান। আমতা আমতা করে বলল, বল। মন মস্তিষ্ক কোথায় আছে? দুবার ডাকার পরও কোনো সাড়া শব্দ নেই। সরি ড্যাড। রাত 2টো বেজে গেছে। কি বলছিলে বল। আমার ঘুম পাচ্ছে। বলেই হাই তুলল রিহান। পুরোটাই বাবাকে এড়িয়ে চলার জন্য। ইরফান জোয়ারদার কিছু বলতে গিয়েও থেমে গেলেন। নরম সুর তুলে বললেন, যাও। কাল কথা হবে। রিহান ফ্যাল করে তাকিয়ে থেকে চলে গেল। বিন্দু মাত্র ইচ্ছে নেই কথা শোনার। কিছু বলাই মানে বিয়ে। পাগল হয়ে যাচ্ছে সে। না জানি বিজনেসের কি হাল হচ্ছে। আপাতত চিন্তা মুক্ত একটা রেস্ট দরকার। রিহান দ্রুত বেডের দিকে গেল। বেডে শোয়া মাত্রই যেন নিদ্রা মহাশয় মাথায় হাত বুলিয়ে দিল। মুহূর্তের মধ্যে ঘুম এসে জড়িয়ে নিল তাকে। দরজায় খটখট আওয়াজে চোখ মেলে তাকালো ফারিহা। কাল বেশ রাত করে ঘুমিয়েছিল। আজ আবার এত সকাল সকাল কে ডাকতে এল? বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না। কিন্তু দরজার ওপাশের ব্যক্তিটি খটখট করেই যাচ্ছে। যেন দরজা না খুললে ভেঙে দিবে। তাই আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো। ওড়নাটা গায়ে জড়িয়ে দরজা খুলে দিল। গ্যাস বিল দিতে এসেছে। লোকটার চোখে মুখে চরম বিরক্তি। কারণ গত 3 মাসের গ্যাস বিল দেওয়া হয় না। ফারিহা হাসি মুখ করে কিছু বলবে তার আগেই লোকটা বলল, আর সময় দেওয়া যাবে না। নয় বিল দিন, না হলে গ্যাসের লাইন কেটে দেওয়া হবে। ফারিহা চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। লোকটা কিছু বলার সুযোগ তো দিবে। আপনি দাঁড়ান, আমি এখনই সব বিল পরিশোধ করে দিচ্ছি। লোকটা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। ফারিহা আলমারি থেকে 2,000 টাকার নোট বের করে আনল। লোকটার হাতে টাকাটা দিতেই হনহনিয়ে চলে গেল। কি আজব। মা, আমি খালাকে বাসা ভাড়া দিতে যাচ্ছি।
কিছু লাগলে কাউকে ডেকে নিও। ফারিহা টাকা নিয়ে সোজা দোতলায় চলে গেল। বাসার সামনের অংশতে 3টে টিন শেডের দেওয়াল করা ঘর। আর পেছনে দোতলা বাসা, যার মধ্যে 3টে ফ্ল্যাট রয়েছে। নিচের দুটো ভাড়া। আর দোতলাটাকে বাড়ির মালিক নিজেদের জন্য একটা ফ্ল্যাট করেছেন। হাসি হাসি মুখ করে দরজায় কলিং বেল বাজাল ফারিহা। মিনিট খানেক পরও কোনো রেসপন্স পাওয়া গেল না। আবার কলিং বেল চাপল। এক কর্কশ কণ্ঠ ভেসে আসল। আসছি আসছি। এই সকাল বেলা রান্না বান্না কিছু করতে হয় তো নাকি? একটু সময় দে আমার বাপ। কলিং বেলটা নষ্টি করে দিলি বোধ হয়। ফারিহা খালার কথা শুনে ফিক করে হেসে দিল। ভদ্র মহিলার নাম ডাক আছে বটে। ঝগড়াতে উস্তাদ। তবে এটা ও সত্য মনটা বেশ ভালো। কি রে এই ভোর সকালে? কিছু হয়েছে? তোর মায়ের শরীর কি খারাপ করেছে? ফারিহা নিঃশব্দে মাথা ঝাঁকাল। মুখে মৃদু হাসি ফুটিয়ে বলল, সব ঠিক আছে খালা। বাসা ভাড়াগুলো দিতে এসেছি। আচ্ছা, সে না হয় দিবি, তার আগে ঘরে আয়। ফারিহা ঘরে ঢুকল। ড্রয়িং রুমের সোফাতে বসতেই ভদ্রমহিলা আর্তনাদ করে বললেন, ইসস একদম ভুলে গেছি। চুলোয় রান্না চাপিয়েই এসে পড়েছি। তুই বস। ফারিহা সম্মতি জানালো। ছিম ছাম ঘর হলেও বেশ সুন্দর পরিপাটি গোছানো। ও কি ঝুঁকি দিতেই দেখল খালার বড় ছেলে আদিব এদিকেই আসছে। তাই জোরসো হয়ে বসে রইল। শেষ বিকেলের মা 5 নাস্তা করছিল রিহান। বাবার হঠাৎ আক্রমণাত্মক কথায় ভ্রু কুঁচকে গেল। বিস্ময় হতবাক সে। যা ভেবেছিল তাই হচ্ছে। ড্যাড, এটা তুমি কি করেছো? একবার আমাকে জিজ্ঞাসা তো করবে। তুমি জানো যে আমি বিয়ে করতে চাই না। তাছাড়া ইলাকে আমার পছন্দ নয়। তুমি এটা কি করলে? ইরফান জোয়ারদার কোনো জবাব দিলেন না। নির্বিঘ্নে মুখে খাবার তুলে যাচ্ছেন। রিহানের ইচ্ছে হচ্ছে সবটা ভেঙে ফেলতে। মায়ের দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল। মিসেস জোয়ারদার খাবারটা টেবিলে রেখে চেয়ার টেনে বসলেন। ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, এমন কেন করছিস বাবা? তোর কি কাউকে পছন্দ? আচ্ছা, আমরা তো শুধু তোকে বিয়েই করতে বলছি। আর তো কিছু বলছি না। রুনা, তোমার ছেলেকে বলে দাও এই মাসের মধ্যে ওর সাথে ইলার বাগদান হয়ে যাবে। তারপর সুযোগ বুঝে বিয়ে। আমি কামরুলকে ফোন করে বলে দিচ্ছি। রিহান বুঝতে পারল পরিস্থিতি ঘোলাটে হতে চলেছে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে আবার ছেড়ে দিল। বুকে সাহস জগিয়ে শ্বাস নিয়ে বলল, আমি একজনকে ভালোবাসি ড্যাড। আর আমি ওকেই বিয়ে করব। কিন্তু ও 1 বছর পর বিয়ে করতে চাচ্ছে। ইরফান সাহেব অবাক হলেন না। অতি ঠান্ডা মেজাজে বললেন, বিয়েটা তোমায় এই মাসেই করতে হবে। আমি তোমার পছন্দ মেনে নিয়েছি, এবার তুমি ডিসিশন নাও কাকে বেছে নিবে। ইলা নাকি তোমার ভালোবাসা? ইরফান জোয়ারদার উঠে চলে গেলেন। মিসেস জোয়ারদার ও কথা বাড়ালেন না। রিহান ফ্যাল করে তাকিয়ে থেকে কিয়াকে ফোন লাগালো। কিয়াকে বিষয়টা বলতেই হবে। আকাশের দিকে তাকিয়ে আছে রিহান। খোলা নীল আকাশে সাদা মেঘগুলো উড়ে বেড়াচ্ছে। না, শেষ রক্ষাটা আর হলো না। কিয়াকে মানাতে ব্যর্থ রিহান। কিয়ার কথাগুলো ভাবতেই বুক ভেঙে মাতম উঠছে। পাজরে মেঘ জমে গেছে। কিছুতেই স্বস্তি মিলছে না। চোখ দুটো জ্বলছে। তীব্র ব্যথায় পাষাণ হৃদয়টাকে এফোর ওফোর করতে ইচ্ছে হচ্ছে। স্যার, আজ অফিস যাবেন না? যাব। নাস্তা কি টিফিন বক্সে দিয়ে দিব? না, কিছু করতে হবে না। তুমি এখন যাও রফিক চাচা। রফিক চাচা চলে গেলেন। রিহান পেছনে ফিরে বেডে পড়ে থাকা ফোনটার দিকে তাকালো। ফারিহাকে সাজিয়ে গুছিয়ে হাজির করতে হবে। কিচ্ছু করার নেই। অগোছালো, রাগী, বদমেজাজি ছেলেটাও আজ ভীষণ অসহায়। চাইলেই সমস্তটা বলে দেওয়া যেত। কিন্তু এখন কিয়া কিছু জানাতেই চাচ্ছে না। সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে হৃদয়ে। এ কেমন ভালোবাসা এল তার জীবনে? ফার্স্ট আসতে বলেছি মানে আসবে, এত কথা কেন বল? স্যার, প্লিজ আমাকে আধ ঘন্টা সময় দিন। ও আর তোমার বাসা থেকে এখানে আসতে বড় জোর 10 মিনিট লাগবে। আধ ঘন্টা দিয়ে কি করবে? রিহানের ধমকে নুয়ে গেল ফারিহা। হঠাৎ ফোন করেই বলল এখনই আসতে হবে। আধ ঘন্টা সময় চাওয়াতে ও রেগে গেল। কোনো কথাই শুনছে না। কল রেখে দিয়েছে রিহান।
ফারিহার বুকের মধ্যে ধিম ধিম আওয়াজ হয়। কাঁধে ব্যাগ নিয়ে ডক্টরের চেম্বারে এল সে। ডক্টর, আমার মায়ের অবস্থা কেমন? স্থিতিশীল বলা যেতেই পারে। তবে আপনি তো জানেন আপনার মায়ের কন্ডিশন কেমন। প্লিজ ইমিডিয়েটলি ভালো ট্রিটমেন্ট করান। আদারওয়াইজ মাকে হারাতে হবে। ফারিহা কিছু বলতে পারল না। রিহান টাকা না দিলে কি করে ট্রিটমেন্ট করাবে সে? ঘড়ির দিকে তাকালো। অলরেডি 3 মিনিট লেট। হাতে সময় নেই। ছুটতে লাগালো মেয়েটি। মিনিট 12 পরে রিহানের বলা রেস্টুরেন্টে পৌঁছাল সে। হাঁপাতে হাঁপাতে আশেপাশে চোখ বুলাল। কর্নারের টেবিলে রিহানকে দেখতে পেল। রিহানের সামনে যেতেই গুরুগম্ভীর কণ্ঠের স্বর ভেসে আসল। পুরো 5 মিনিট লেট। এত সময় ধরে রাস্তায় বসে ক্যারাম খেলছিলে? ফারিহা নত মুখে দাঁড়িয়ে রইল। রিহান উত্তর না পেয়ে আরো রেগে গিয়ে বলল, তোমার কাছে টাইমের ভ্যালু নাই থাকতে পারে, বাট আমার আছে, গট ইট? ধমকের চোটে ফারিহার চোখে নোনা জল চলে এল। সে কি ইচ্ছে করে লেট করে এসেছে? চোখ বন্ধ করে পানি আটকে কাপা স্বরে বলল, ইয়েস স্যার। দু হাতে মাথা চেপে ধরল রিহান। ছেলেটার মাথা ঠিক নেই। এত এত টেনশনে কি করে মাথা ঠিক থাকবে? মিনিট 5 কেটে গেল। রিহান চুপ। ফারিহা একইভাবেই দাঁড়িয়ে রইল। যেন কোনো পাথরের মূর্তি। সিট ডাউন। ফারিহা বসল। রিহানের হঠাৎ নরম হয়ে যাওয়াতে খানিকটা অবাক হল। তবুও সোজা হয়ে বসে রইল সে। কোনো প্রশ্ন করার ইচ্ছে নেই। আসলে আমি প্রচণ্ড টেনশনে আছি। আপাতত তোমাকে অনেক কিছু শিখিয়ে পড়িয়ে নিতে হবে। যদি বাই এনি চান্স তুমি কিছু ভুল করে ফেল তাহলে আমি শেষ হয়ে যাব ফারিহা। প্লিজ মন দিয়ে কাজটা করবে। জি স্যার। আমি মন দিয়ে কাজ করব। আচ্ছা। মিনিটের মধ্যে 2 কাপ কফি এসে গেল। হালকা শীতের রাতে ধোয়া ওঠা কফি দেখেও খেতে ইচ্ছা হলো না ফারিহার। অবহেলায় কফি কাপটা পড়ে রইল। রিহান কফি কাপে চুমুক দিয়ে ফারিহাকে সমস্ত কিছু বুঝিয়ে বলল, ফার্স্ট অফ অল একটা কথা মনে রাখবে, আমার মমো আর ড্যাড কোনোভাবেই যেন তোমার আমার সিক্রেট বিষয়টা আজ করতে না পারে। আমাদের সম্পর্কটা কি হবে সেটা তো তুমি জানো। বুঝদার মেয়ের মতো মাথা ঝাঁকাল ফারিহা। রিহান একটা ছবি বের করে দিল। এখানে ওর মা বাবার ছবি রয়েছে। তাদের সম্পর্কে কিছু কথা বুঝাল। ফারিহা প্রতিটা কথা বেশ মনোযোগ দিয়ে শুনছে। রিহানের কথার বাইরে একটা কথাও বলল না। বরং কথাগুলোকে ভালো মতো মাথায় সেট করে নিল। আমাদের সম্পর্কটা সবার সামনে স্বাভাবিক থাকবে। দ্যাটস লাইক আ হ্যাপি কাপল। আর আমার মমো ড্যাড চাইবে ফাংশন করতে, বাট তুমি নাকচ করবে। তুমি বলবে তুমি চাও আপাতত ছোট একটা আয়োজনের মাধ্যমে বিয়েটা সম্পূর্ণ করতে। আর 1 বছর পর বড় করে গেট টুগেদার করতে। গট ইট? জি স্যার। ও হ্যাঁ, আমার মমো ড্যাড জানবে তুমি এতিমখানায় বড় হয়েছ। আই মিন তোমার মমো আর ড্যাড। ফারিহা রিহানকে থামিয়ে দিল। সে এই কথা শুনতে পারবে না। কারণ তার বাবা না থাকলেও তো মা জীবিত আছেন। রিহান নিজেও চুপ হয়ে গেল। মৃদু হাসি ফুটিয়ে বলল, নাও ওকে। তাহলে চলো যাওয়া যাক। ফারিহা উঠে দাঁড়ালো। রিহান কপাল কুঁচকে বলল, কফিটা খেলে না কেন? এটা তো একদম ঠান্ডা হয়ে গেছে। ওয়েট, আরেকটা অর্ডার করছি। স্যার। হুম। এখন আর কিছু লাগবে না। আপনার অনুমতি থাকলে আমি এখন ফিরে যেতে চাচ্ছিলাম। ওকে চলো। স্যার, আমি একাই। নো মোর ওয়ার্ড। ফলো এন্ড কাম উইথ মি। ফারিহা ছোট্ট করে শ্বাস ফেলল। কাঁধে ব্যাগ ঝুলিয়ে রিহানের পেছনে পেছনে চলতে লাগল। তাদের বাহ্যিক গন্তব্য একই হলেও ভেতরে গন্তব্য পুরোপুরি ভিন্ন। গাড়ির স্টিয়ারিং এ হাত রেখে রিহান বলল, হোয়াট ইজ দিস ফারিহা? তোমার বাসা তো এই দিকে, তাহলে উল্টো দিকে কেন যেতে বলছো? মা হসপিটালে আছেন। হোয়াট? কি হয়েছে ওনার? সব সময় যা হয়। মুখ দিয়ে রত বমি হচ্ছিল। তাই হসপিটালে নিয়ে গিয়েছিলাম। স্যালাইন পুশ করে দেওয়া হয়েছে। ওহ মাই গড। আগে কেন বললে না? সিট। ফারিহা মাথা নিচু করে রাখল। রিহান গাড়ির গতি বাড়িয়ে দিল। মুহূর্তেই হসপিটালের কাছে গাড়ি এসে থামালো। ফারিহা ধন্যবাদ জানিয়ে ভেতরে চলে গেল। রিহান ভ্রু কুঁচকে থেকে গাড়ি ঘুরিয়ে পার্কিং এ পার্ক করে নিল। মোটামুটি মানের হসপিটাল এটা। রিহান আশেপাশে তাকিয়ে ভেতরের দিকে চলে গেল। খালা, এখন মা ঠিক আছে?
হ্যাঁ রে মা, ঠিকই আছে, তবে খুব বেশি ভালো নেই। সব সময় যা হয়। মা, এখন কেমন লাগছে তোমার? মায়ের মাথায় হাত বুলাতে বুলাতে কথাটা বলল ফারিহা। খালা সিট থেকে উঠে চোখের পানি আড়াল করলেন। মেয়েটার জন্য বড্ড কষ্ট হয় ওনার। এইটুকুনি মেয়ের জীবনটা কেমন তছনছ হয়ে যাচ্ছে। বাবাকে হারিয়েছে, এখন মাও সেই পথে। মা, তুমি একদম ঠিক হয়ে যাবে। খুব তাড়াতাড়ি তোমাকে বড় ডক্টর দেখাবো আমি। একদম চিন্তা করবে না, কেমন? মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। মায়ের হাতটা ধরে চুমু খেল। মুখটা রুগ্ন শুকনো। মনে হচ্ছে কতদিন পেটে কিছু পড়েনি। মা, তোমার ক্ষুধা লেগেছে? মা মাথা ঝাঁকালেন। ফারিহা চোখের কার্নিশ থেকে পানি মুছে উঠে দাঁড়ালো। খালাকে উদ্দেশ্যে করে বলল, আমি খাবার নিয়ে আসি। আপনি একটু মায়ের পাশে বসুন। খালা মাথা ঝাঁকালেন। ফারিহা ঝড়ের গতিতে কেবিন থেকে বের হয়ে গেল। উফ দিলে তো হাতের মধ্যে ব্যথা। ফারিহা জোরস্র হয়ে দাঁড়ালো। কেবিন থেকে বের হয়ে মোড় নিতেই রিহানের সাথে ধাক্কা লেগে গেল। চোখ কোথায় রাখো? হাতটা বোধহয় মচকে গেছে। ভেরি সরি। হয়েছে, ফর্মালিটিসের প্রয়োজন নেই। ফারিহা মাথা ঝাঁকাল। মাথায় হঠাৎ করেই এক প্রশ্ন আসল। স্যার এখানে কি করছেন? স্যার আপনি এখানে? এসেছিলাম তোমার মমকে দেখতে। ও আচ্ছা স্যার, আপনি তাহলে ভেতরে গিয়ে বসুন। আমি একটু আসছি। না ঠিক আছে, আমিও তোমার সাথে যাচ্ছি। অন্য একদিন তোমার মমকে দেখব। ফারিহা মাথা ঝাঁকাল। রিহান ফারিহাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসল। প্রয়োজনীয় খাবার কিনে দিল। ফারিহা বারণ করেনি। বারণ কেন করবে, কিংবা কোন মুখে করবে? ছেলেটার থেকে টাকা তো নিতেই হচ্ছে। আর এই সামান্য খাবারে কি আসে যায়? হুট করেই ভীষণ খারাপ লাগছে ওর। প্রবল আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মানুষটাও মাঝে মাঝে নিচু হয়ে যায়। ভাগ্য বড় বিচিত্র। শেষ বিকেলের মা 6। লুক ফারিহা, আমি টাকা দিচ্ছি ভুলে যাওয়ার জন্য নয়। প্রায় ঘন্টা খানেক হয়ে গেল তুমি সামান্য ডায়লগটুকু মুখস্থ করতে পারছো না। ধমকে ধমকে আরো কিছু কথা শোনালো রিহান। প্রতিটা ধমকে কেঁপে উঠছে মেয়েটি। এভাবে সিনেমার অভিনয় হয়, বাস্তবতা নয়। উনি কি করে বলতে পারেন ওনার মম ড্যাডের বেশি কিছু প্রশ্ন করবে না? ফারিহা নিজেকে ধাতস্থ করে বোঝালো রিহান যা বলছে তাই করতে হবে। প্রচণ্ড বিরক্তি নিয়ে পরপর কয়েকবার লেখাগুলো পড়ে নিল। তারপর বলল, স্যার হয়ে গেছে। ভ্রু কুচকে তাকায় রিহান। এতক্ষণ যাবৎ কোন মহাকাব্য মুখস্থ করেছে তা বোঝা হয়ে গেছে ওর। রাগ বেড়ে যাচ্ছে। এদিকে সময় নেই। মুখ দিয়ে চয়ের মতো উচ্চারণ করে বলল, লিসেন স্টুপিড গার্ল, বাসায় আমাকে স্যার বলে ডাকবেন না। আপনি করে বল, সমস্যা নেই, তবে ভুলেও স্যার বলা যাবে না। ওকে স্যার। ইউ। সরি আর হবে না। অভ্যাস তাই গুলিয়ে ফেলি। রিহান কথা বাড়ায় না। দ্রুত গতিতে গাড়িতে উঠে বসে ফারিহাকে নিয়ে বাতাসের গতিতে গাড়ি নিয়ে ছুটে যায় বাসার উদ্দেশ্যে। বিশাল এক বাংলোর সামনে এসে গাড়ি থেমে যায়। এক মুহূর্তের জন্য থমকে যায় মেয়েটি। পরপর কয়েকটা ঢোক গিলে তারপরই ভয়ার্ত কণ্ঠে বলে, আমাকে কোথায় নিয়ে এসেছেন? ওয়াট, কোথায় নিয়ে এসেছি মানে? আমাদের তো আপনার বাসায় যাওয়ার কথা। তো এটাই তো আমার বাসা। দুই ঠোঁটের মাঝে ফাঁক সৃষ্টি করে ফারিহা। এটা রিহানের বাসা যেন বিশ্বাস হচ্ছে না। গোল গোল করে তাকায় রিহান। চোখে মুখে স্পষ্ট বিরক্তি। মুখের সামনে আঙুলের সাহায্য শব্দ করে। থতমত খেয়ে যায় মেয়েটা। নিজেকে ঠিকঠাক করে বলে, জি স্যার। হোয়াট দ্য স্টুপিড গার্ল, কতবার বলবো স্যার বলবে না? তুমি তো দেখছি পুরো ডুবিয়ে মারবে আমায়। সরি। রিহানের মেজাজ গরম হয়ে ওঠে। কিছু বলতে ইচ্ছে হচ্ছে না। ব্লেজারটা সামান্য উঁচু করে কোমরে হাত গুজে দাঁড়ায়। একটু নিঃশ্বাস নিয়ে বলে, আমার সাথে আসো। অতিরিক্ত কিছু বলার দরকার নেই। রিহানের পিছু পিছু যেতে থাকে ফারিহা। ভেতর থেকে আড়ষ্টতা কাজ করছে। না জানি রিহানের পরিবার কেমন ধাঁচের হয়। তারপর প্রতিটা কথাই বলতে হবে মিথ্যে। ড্রয়িং রুমে ঢোকার সময় কাচের মাঝে মাথা ঠুকে যায় মেয়েটির। ওর কাণ্ডে প্রচণ্ড বিরক্ত হয় রিহান। সামনে তাকিয়ে নিজ বাবা মাকে উপস্থিত দেখেই সুর পাল্টে ফেলে।
দ্রুত ফারিহার কাছে এসে বাহু টেনে ধরে যেন কেউ বুঝতে না পারে ওদের সম্পর্কটা। গলায় ব্যথাতুর ভাব এনে বলে, ফারিহা তুমি ঠিক আছো? অনেকটা ব্যথা পেয়েছ বুঝি? দ্রুত আসো, আইস কিউব লাগিয়ে দিচ্ছি। প্রচণ্ড অবাকের সহিত তাকায় ফারিহা। নিচু কণ্ঠে বলে, আমি ঠিক আছি। ততক্ষণে রিহানের মা রুনা জোয়ারদার চলে আসেন। ফারিহাকে দেখে ভীষণ অবাক হন। ঘাড় সচল করে দাঁড়ায় রিহান। মায়ের উদ্দেশ্যে বলে, মমো, ও হলো ফারিহা, আর ফারিহা এই যে আমার মমো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। রিহান, ওর কথাই কি তুই? ইয়েস মমো, ওর কথাই বলেছিলাম আমি। ওকেই আমি পছন্দ করি। আর ওকেই বিয়ে করতে চাই। ফারিহা বিনা বাক্য খরচে মাথা নিচু করে রইল। রুনা অধর কোণে হাসি রাখলেন। ফারিহাকে এক পলক দেখে রিহানের দিকে কৃতজ্ঞতার চোখে তাকায়। মায়ের দৃষ্টি বুঝে যায় রিহান। ভেতরে ভেতরে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান জোয়ারদার বেশ কিছু প্রশ্ন করল ফারিহাকে। রিহানের কথা মতোই প্রতিটা প্রশ্নের ছাকা জবাব দিল মেয়েটি। মুখে কিছু না বললেও মনে মনে প্রশংসাই করল রিহান। যাক, সঠিক মানুষকেই পেয়েছে সে। মোটামুটি সবকিছু ঠিকঠাকই হচ্ছে। রুনা যেন ফারিহাকে নিজের মেয়ে ভাবতে শুরু করে দিয়েছে। রিহানের দিকে তাকিয়ে বলল, তোর চয়েস যে এত ভালো জানা ছিল না। যাক, সুবুদ্ধি তাহলে হয়েছে। রিহান হাসল। ইরফানকে উদ্দেশ্যে করে বলল, ড্যাড তুমি তো জানোই ফারিহা একা, হুম, তাতে কি হয়েছে, আমরা আছি তো। আমরাই তো ওর বাবা মা। কথাটা শুনে ফারিহার অন্তরে শীতল হাওয়া বয়ে গেল। অজস্র ভালো লাগা কাজ করছে। বাবা শব্দটা যেন বুকের ভেতর চিন চিন ব্যথা অনুভব করাল। মানুষগুলো এতটা আপন করে নিল ওকে। এ কি কাঁদছিস কেন মা? আসলে আন্টি, আপনারা আমাকে এতটা আপন করে নিবেন আমি কল্পনাও করিনি। রুনা দু হাতে জড়িয়ে ধরেন ফারিহাকে। ফারিহা এবার ডুকরে কেঁদে উঠে। মাথায় হাত বুলাতে বুলাতে রুনা বলেন, একদম কাঁদবি না। তুই আমার মেয়ে হয়েই থাকবি। ফারিহা উত্তর দেয় না। রিহান বারবার পলক ফেলছে। এই সিনটা তো তার করা প্ল্যানে ছিল না। বাহ, মেয়েটা তো আলোর গতিতে চলছে। রুনার জোরাজুরিতে নাস্তা খেতেই হলো ফারিহাকে। নাস্তা খেয়েই বেরিয়ে পড়ল ফারিহা আর রিহান। হাতের মধ্য আঙুলিতে গাড়ির চাবি ঘোরাচ্ছে ছেলেটা। হালকা সুরে শিশও বাজাচ্ছে। বহু দিন পরে যেন শান্তি মিলেছে। অভিনয়টা পারফেক্ট ছিল। ইমোশনাল হয়ে যাওয়ার অভিনয়টা বেস্ট। গুড। মাঝে মাঝে এরকম কিছু অ্যাড করে দিবে। অভিনয়। ইয়াহ, তুমি যে কান্নার অভিনয় করছিলে একটুও বোঝা যায়নি। এক মুহূর্তের জন্য আমি নিজেই থতমত খেয়ে গিয়েছিলাম। বাই দা ওয়ে, আজ তোমার মমকে দেখতে যাব। আর খুব তাড়াতাড়ি সিঙ্গাপুর পাঠানোর ব্যবস্থা করছি। ধন্যবাদ স্যার। রিহান একটু হাসল। পরক্ষণেই বলল, ও হ্যাঁ, ভার্সিটিতে অ্যাডমিশন নিতে হবে তোমায়। মমো ড্যাড পড়াশোনার বিষয়ে অনেক হার্ড। ফারিহা কিছু বলল না। রিহানের পাশের সিটে উঠে বসল। হঠাৎ করে তার সামনে টাকার বান্ডেল বাড়িয়ে দিল রিহান। রিহানের দিকে না তাকিয়েই বলল, এটা কিসের জন্য? আজকে এত ভালো অভিনয় করার জন্য। ফারিহার বুকের ভেতর চিন চিন করে উঠল। সে অভিনয় করেনি। পুরোটাই ছিল ভীষণ সত্য। অথচ রিহান বুঝতেও পারল না। দুনিয়া বুঝি এমনি? শেষ বিকেলের মা 7। ফারিহা মায়ের দিকে তাকিয়ে বড় অধৈর্য হয়ে পড়ল। আজ 2বার বমি হয়েছে তার। সে কান্না করতে করতে এল মর্জিনা খালার কাছে। ভদ্র মহিলা রান্নায় ব্যস্ত ছিলেন। আদিব এসে দেখল কাঁদছে ফারিহা। কি হয়েছে? কাঁদছো কেন? আদিব ভাইয়া, মা আজ 2বার বমি করেছে। আগে জানাওনি কেন? হায় আল্লাহ। মা নিচে আসো তো। মর্জিনার জন্য অপেক্ষা না করেই নিচে ছুটে এল আদিব। মেঝেতে বন্যা হয়ে গেছে। খাটের উপর অর্ধমৃত ফাহিমা। আদিব কাছে এসে ডাকল, খালা, খালা কথা বলুন খালা। ভদ্রমহিলা কথা বলতে পারলেন না। দরজার কাছ থেকেই আর্তনাদ করে উঠল ফারিহা। মা, মা গো, কি হলো তোমার? ও মা, মা গো। তীব্র যন্ত্রণায় ফারিহা যেন জ্ঞান হারাবে। আদিব কি বলবে বুঝতে পারছে না। মর্জিনা এসে দাঁড়িয়েছে। হায় আল্লাহ, এখনই হসপিটালে নিতে হবে। আদিব গাড়ি আনো। আদিব অ্যাম্বুলেন্সে কল করল।
ফারিহা আজ ভীষণ ভেঙে পড়েছে। মায়ের এমন করুণ দশা ও আর নিতে পারছে না। কিছু সময় পর অ্যাম্বুলেন্স এল। ফাহিমাকে কোলে তুলে নিল আদিব। তারপর বড় রাস্তায় নিয়ে এল। ফারিহা পেছনে পেছনে আসছে। কোথায় তার ওড়না, কোথায় তার জামাকাপড়, ভীষণ অগোছালো সব। ফাহিমাকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে আদিব বলল, শান্ত হও, খালা ঠিক হয়ে যাবে। মেয়েটি পারল না শান্ত হতে। আজকের মতো ভয়াবহ অবস্থা এর আগে হয়নি। নিজের মায়ের মৃত্যুর প্রহর গুনছে যেন। গাড়িতে স্থির হয়ে বসে রইল ফারিহা। তাকে জড়িয়ে রেখেছে মর্জিনা। আদিবের বুকের ভেতরটা ভারী ঠেকল। ফারিহার প্রতি তার বিশেষ মায়া রয়েছে। মেয়েটির কষ্টে ভীষণ রকমের কষ্ট হয় তার। হসপিটালের আরেক নাম টাকা। টাকা ছাড়া চিকিৎসা সম্ভব না। ফারিহার কাছে যা ছিল তা দিয়ে অ্যাডমিট করানো হলো। তবে আরও টাকার প্রয়োজন। এর মধ্যে বেশ কয়েকবার রিহানকে কল করেছে। তবে কল রিসিভ হয়নি। রিক্ত হয়ে এল মেয়েটির দুটি চোখ। চারপাশে কেবল আর্তনাদ। প্রায় ঘন্টা খানেক চেষ্টার পর রিহান কল রিসিভ করল। হোয়াটস ইউর প্রবলেম ফারিহা? দেখছো কল রিসিভ করছি না, তারপর ও কল করে যাচ্ছ। রিহান প্রচণ্ড রেগে আছে। সে কিয়ার সাথে কথা বলছিল। এই নাটকটা করার ইচ্ছে নেই তার। কিন্তু কিয়া যেন পুরোই বদলে যাচ্ছে। নিজের ক্যারিয়ারে কথা তুলছে। অথচ বিষয়টা যদি জানানো হতো তবে নিশ্চয়ই ওর পরিবার মেনে নিত। তবে কিয়া নারাজ। সে এই বিষয়টা জানাতে চায় না। কল রাখতে যাবে ওমন সময় ফারিহার কান্না ভেসে এল। নরম হলো রিহান। সে ভাবল তার কথায় বোধহয় মেয়েটি কষ্ট পেয়েছে। সরি, আমার আসলে রিয়েক্ট করা ঠিক হয়নি। বল কিসের জন্য এতবার কল করলে? রিহান স্যার, আমার মা। হ্যাঁ, বল তারপর। আমার মা বোধহয় আর বাঁচবে না। রিহান স্যার, আমার মা হারিয়ে যাচ্ছে। আমি পারছি না বাঁচাতে। ফারিহা, শান্ত হও। বলো কোথায় আছো? ফারিহা কেমন করে ঠিকানাটা বলল জানা নেই। কথা শেষেই মামা আর্তনাদ করে উঠল। এতটা ব্যগ্র হলো যে মাথা ঘুরিয়ে পড়ে গেল। জ্ঞান হারিয়ে ফেলল তখনই। দুটো দিন ফারিহার পাগলামি চলল। সে কি করছে বলছে জানে না। শুধুমাত্র মায়ের জন্য তার এত চিন্তা। আশ্চর্যজনকভাবে রিহান নিজেও হসপিটালে অবস্থান করছে দুদিন। কেন, কোন দায়বদ্ধতা থেকে করল জানা নেই। বাসা থেকে কয়েকবার কল এসেছে। প্রতিবার ইনিয়ে বিনিয়ে বলেছে সে। আদিব সকালের নাস্তা নিয়ে এসেছে। রিহান সম্পর্কে তার ধারণা নেই। সে স্বাভাবিকভাবেই খাবার অফার করল। সেটা নাকচ করে দিল গম্ভীর পুরুষটি। তার স্ট্যাটাস আসলে এখানে না, সেটা খুব ভালোই বুঝল আদিব। এতে অবশ্য তার কিছু হলো না। সে বরং হেসে বলল, আশেপাশে ভালো রেস্টুরেন্ট বলতে যেটা চিনি সেটা থেকেই খাবার এনেছি। আপনি সম্ভবত এখান থেকেই গতদিন ডিনার করেছিলেন। রিহানের ধ্যান ফিরল। সে পুরোপুরি নজর দিল আদিবের দিকে। দুজনের বয়স সমানই হবে। কি বললেন? আপনি এই রেস্টুরেন্টের খাবারই খেয়েছেন গত রাতে। আশা করি অসুবিধা হবে না। চমৎকার বাক্য দুটি শেষ করেই চলে গেল আদিব। পরে রইল খাবারে প্যাকেটটা। কিছু লজ্জা, অপমান নাকি অস্বস্তি সেটা জানে না রিহান। শুধু মনে হলো ছেলেটা বড় বুঝে শুনে জবাব দিয়েছে। রিহানের বুকের ভেতর থেকে নিঃশ্বাস পড়ল। সে মানুষকে মানুষ হিসেবেই দেখে। এমন না টাকা পয়সা কম থাকা মানুষগুলোকে সে ঘৃণা করে। তবে চলন বলনের ভিন্নতাও অস্বীকার করার মতো না। সে যে পরিবেশে বড় হয়েছে সে পরিবেশ থেকে সহজেই যে কারো সাথে মেশা যায় না। আদিব খাবার সাজাচ্ছে। খানিকটা শান্ত হয়েছে ফারিহা। শুনেছে মা সুস্থ এখন। এই জন্যেই কি না স্থির সে। খালা ঠিক আছে, এবার তো খাবার খাও। ফারিহা কথা বলছে না। ভদ্র বাচ্চাটির মতো চুপ করে আছে। কিছুটা এগিয়ে এল আদিব। ফারিহা, কি হলো? হুম, হা করো। ফারিহা হা করতেই যাচ্ছিল। ওমন সময় দেখা গেল রিহানকে। হাতে ফোন। সেখানেই ব্যস্ত। রিহান স্যার। ঘাড় ঘুরিয়ে তাকালো আদিব। রিহান থমকে দাঁড়িয়ে। ফারিহা বেড থেকে নামতে চাচ্ছে। রিহান হাত নাড়িয়ে নিষেধ করল। রিহান স্যার, আপনি আপনি কখন এসেছেন? বড় হাসি পেল রিহানের। দুদিন ধরে হসপিটাল পড়ে আছে সে।
তবে বিষয়টা না ঘাটিয়ে বলল, 70,000 টাকা পেমেন্ট করে দিয়েছি। বিকেলে ডিসচার্জ দিয়ে দিবে। কথা শেষে ন্যানোসেকেন্ডও দাঁড়ালো না রিহান। ফারিহা কথা বলতে পারল না। শুধু দেখল গম্ভীর মুখশ্রীর পুরুষটি এগিয়ে চলেছে। ফাহিমাকে নিয়ে বাড়ি ফেরার সময় হুট করেই প্রশ্নটা করে ফেলল আদিব। লোকটা কে ফারিহা? ফারিহা ভীত নয়নে তাকায়। ফাহিমা একটু বিস্মিত হয়ে বলল, কোন লোক? যে সকল খরচ দিল খালা। ফারিহা চট করেই বলে উঠল, আমার স্যার। আমি ওনার অফিসে জব করি। এতগুলো টাকা। আমি আসলে লোন নিয়েছি আদিব ভাইয়া। স্যার খুব ভালো মানুষ। ও, সহসা এমন ভাবে কাউকে টাকা দিতে তো দেখিনি। উনি ভালো মানুষ। ভালো হলেই ভালো। হুম। অস্বস্তির মধ্যে পড়ল ফারিহা। সামনেটা অনিশ্চিত। কে জানে কি হবে। সে ভেবে কুল পায় না। আসলেই কি ঠিক হচ্ছে সব? মায়ের জান বাঁচাবে নাকি নিজের মান বাঁচাবে? এই দ্বিধার বিপরীতে সত্যিই কোনো উত্তর নেই। যা আছে তা হাহাকার। এক দুঃখিনী মেয়ের আর্তনাদ। যে নিজের মায়ের জীবনের বিপরীতে কলঙ্কিত করছে নিজের সবটুকু। শেষ বিকেলের মা 8। রিহান মোটামুটি সব ধরনের ব্যবস্থাই করে নিয়েছে। ফাহিমার পাসপোর্ট তৈরি হলেই সিঙ্গাপুরের ফ্লাইট। সেখানে বিশেষ মানুষের তত্ত্বাবধানে তার চিকিৎসা হবে। ফারিহা আলু কাট ছিল। ওমন সময় কলেল। রিহানের কল দেখে হুড়মুড়িয়ে ওঠল সে। হ্যাঁ স্যার। কোথায় আছো? বাসায়। এখনই বের হও। কেন? মম তোমার সাথে দেখা করতে চায়। এখন? হুম। কিন্তু কেন? সেটা তো আমিও জানি না। যদি উল্টাপাল্টা প্রশ্ন করে? আরে আগে আসো তো। জি। তৎক্ষণাৎ হাত মুখ ধুয়ে নিল মেয়েটি। কিছু দিন আগে বেশ কিছু জামাকাপড় পাঠিয়েছে রিহান। সেখান থেকেই একটা পরে নিয়ে বলল, মা আমি আসছি। কোথায় যাস? এই দুপুর বেলা? কাজ পড়ে গেছে মা। এই মধ্য দুপুরে? হ্যাঁ মা। জানো তো রিহান স্যারের থেকে অতগুলো টাকা নিয়েছি। তুমি কষ্ট করে ভাত ফুটিয়ে নিও। ঠিক আছে। সাবধানে যা তুই। আচ্ছা মা। হনহনিয়ে বের হলো ফারিহা। ছাদের উপর থেকে দৃশ্যটি দেখতে পেল আদিব। মেয়েটির প্রতি বিশেষ ভালো লাগাটা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। সে ফারিহার যাওয়ার পানে তাকিয়ে থেকে নিঃশ্বাস ফেলল। রিকশায় উঠতেই কল এল রিহানের। বের হয়েছ? জি স্যার। শোনো, মম সম্ভবত কোনো গেট টুগেদারে নিয়ে যাবে তোমায়। কি? আরে শোনো কথা। স্যার আমি একা ওখানে কিভাবে কি করব? শোনো পুরো কথা। হুম। আমি আছি। তবে একটা কথা মাথায় রাখবে, একটার বেশি দুটো কথা বলার দরকার নেই। ইউ নো হোয়াট, আমার মমের কিছু ফ্রেন্ডস আছে। এই আন্টি গুলো একজন ভীষণ চালাক। এদের সামনে একদম ভেজা বিড়ালের মতো থাকবে। কোনো গন্ডগোল যেন না হয়। ভয়ে ফারিহার বুক ধিম ধিম করছে। এদিকে রিহান কল রেখে তৈরি হচ্ছে। মনে মনে আল্লাহকে স্মরণ করছে মেয়েটি। না জানি কি আছে তার ভাগ্যে। রিহানদের বিশাল বাসাটার কাছে এসে থামল রিকশাটা। ভাড়া মিটিয়ে দিয়ে সে চেয়ে রইল বাড়ির দিকে। আলিশান এই বাড়িটা যে কারো শখের বস্তু হতে পারে। তবে এই মুহূর্তে ওর কাছে বাড়িটাকে পরীক্ষা কেন্দ্র বলে মনে হচ্ছে। একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে। রিহান তাকে দেখতে পেয়ে এদিকটা এল। মৃদু স্বরে বলল, ভেতরে না গিয়ে দাঁড়িয়ে আছো কেন? ফারিহার ধ্যান নেই। সে তাকিয়ে বিশাল অট্টালিকার পানে। কত টাকা খরচ করলে এমন বাড়ি পাওয়া যায়? ফারিহা। এবার ধ্যান ভাঙল মেয়েটির। লজ্জা পেল যেন। রিহান কি কিছু লক্ষ্য করেছে? তার চাহনিতে কি লোভ ছিল? ফারিহা ভেবে পায় না। সুন্দরের প্রতি আকর্ষণ থেকেই সে চেয়েছিল। লোভ তো জাগেনি মনে। সে নিঃশ্বাস ফেলল। গরম উত্তপ্ত তার গতি। ভেতরে আসো। বাক্যের সমাপ্তিতে রিহান তার হাত টেনে ধরল। সহসা এমন করে না ছেলেটা। সে লক্ষ্য করেছে রিহান যথেষ্ট মার্জিত। অকারণে শরীরে স্পর্শ কিংবা চাহনিতে বাজে কোনো ইঙ্গিত নেই। সামনে এগোতেই বিষয়টা আরও স্পষ্ট হল। রুনা এদিকেই আসছেন। মুখে মোহনীয় হাসি। মাশাল্লাহ। লজ্জায় মাথা নুইয়ে ফেলল ফারিহা। রিহানের ভেতরে ভীষণ চিন্তা। তবু সে বাইরেটা শান্ত করে রেখেছে। খানিক বাদে ঘরে নিয়ে আসা হলো ওদের। নাস্তা দেওয়া হলো। ফারিহা জুসের গ্লাস নিয়ে নাড়াচাড়া করছে।
রুনা কাজে ব্যস্ত হলেন। হুট করেই দোতলা থেকে তড়িৎ গতিতে নেমে এল রিহান। ফারিহা তাকানোর সময় অবধি পেল না। কাম ফারিহা। কোথায়? পেছনে পেছনে আসো। পুনরায় প্রশ্ন না করে ছুটে এল ফারিহা। রিহান তার ঘরে এসে দরজা বন্ধ করে দিল। সেই শব্দে মেয়েটির ভেতর কেমন করে ওঠল। মম তোমাকে আন্টিদের সাথে পরিচয় করিয়ে দিবে আর বিয়ের ডেটও সম্ভবত ফিক্সড করে বলে আসবে। বিয়ের কথা শুনে চমকে ওঠল ফারিহা। তার দৃষ্টিতে ভয়। আমি জানি না, বাট এই বিয়ের অ্যানাউন্সমেন্ট এখন করা যাবে না। কিছুতেই না। ফারিহা আগ বাড়িয়ে কথা বলতে পারল না। তারা দুজনেই চায় বিয়েটা যেন না হয়। কোনোভাবে আটকে থাকুক। রিহানের বিচলিত চেহারা সময়ের সাথে সাথে রং বদল করতে লাগল। হঠাৎ সে বলে ওঠল, তুমি মমকে কনভিন্স করবে। আমি? মেয়েটি যেন অবাকের চরম পর্যায়ে অবস্থান করছে। রিহান রগরগে কণ্ঠে বলল, তো? সব প্যারা কি আমার নিজের? কাজে কোনো ফাঁকি দেওয়া চলবে না। আইডিয়া বের করো। কথা শেষে কোথাও একটা চলে গেল রিহান। ফারিহা তাকিয়ে রইল। অসহায়ের ছাপ তার মুখশ্রীতে। এ কেমন কথা বলে গেল লোকটা? অনেক ভেবেও ফারিহা কোনো উত্তর পেল না। রিহান ড্রাইভ করছে। পেছনে বসেছেন রুনা। আর ফ্রন্ট সিটে ফারিহা। মেয়েটি এমনিতেই চুপচাপ। এখন যেন আরো চুপ হয়ে গেছে। রুনা তার বান্ধবীর সাথে আলাপচারিতা শেষ করে বলল, এ কি মা, এমন মৌন আছো কেন? রিহান, তুইও কি বলতো? মেয়েটার সাথে কোনো কথা বলছিস না? রিহান হাসার ভঙ্গিতে ফারিহাকে বলল, কথা বলছো না কেন? দুজনের চোখাচোখি হলো। ফারিহার চোখ মুখের অবস্থা দেখে রিহান ভীত হয়ে পড়ল। মেয়েটা সব ডুবিয়ে না ফেলে। 5 তারা হোটেলে এসে স্বভাবতই কাচুমাচু করতে লাগলো ফারিহা। রিহান আলগোছে তার হাতটা আগলে নিল। বিষয়টা যদিও নাটক, তবু শিরশির অনুভূতিতে ছেয়ে গেল ফারিহার শরীর। আসার পূর্বে রুনা তাকে শাড়ি পরিয়েছে। সুন্দর শাড়িটার সাথে মেয়েটিকেও মানিয়েছে বেশ। রিহান বুক ফুলিয়ে পথ চলছে। যেন খুব খুশি তার পাশের মেয়েটিকে পেয়ে। এরই মধ্যে রুনার বান্ধবীরা এসে গেল। একে একে সকলের সাথে কুশলাদি হলো। রিহান নিজের স্বভাবে ফিরে গিয়ে বলল, পুরো হোটেলের নজর কেড়ে নিয়েছে আমার সুন্দরী আন্টিরা। লুক, যুবকগুলো কেমন করে তাকিয়ে আছে। পাশ থেকে একজন বলল, অহ রিহান, তুমি সব সময় এমন রসিকতা করো বেটা। এতটা ইয়াং নই আমরা। আরেকজন বলল, আন্টিদের কবজা করার ধান্দা না? বাট হবে না মাই বয়। দেখি দেখি আসল মানুষটিকে। কথার শেষে ফারিহার দিকে এগিয়ে যেতে নিল ভদ্র মহিলা। কিন্তু রিহান আটকে দিল। নো আন্টি, আমার বউ এত সস্তা না। গিফট ছাড়া দেখা যাবে না। রুনা ছেলেকে চোখ রাঙালেন। বরাবরই এমন করে থাকে ছেলেটা। আন্টিরা হেসে উঠলেন। এদিকে ফারিহার বুকের ভেতর অসম্ভব কম্পন ধরে গেছে। মনে হচ্ছে এখনই মাথা ঘুরিয়ে পড়বে। খাবারে টেবিলেও খুব একটা খেতে পারল না ফারিহা। ছুরি, কাঁটা চামচের ব্যবহার সে জানে না এমন না। তবু তার হাত কাঁপছে। রিহান সেটা লক্ষ্য করে নিজের প্লেট থেকে স্টেকের একটা অংশ ফারিহার দিকে এগিয়ে দিল। ফারিহার বিস্মিত দুটি নয়ন। চোখের ইশারায় খেতে বলল রিহান। ফারিহা ঘোরের মধ্যেই খাবারটুকু গ্রহণ করল। তাদের এই রোমান্টিক মুহূর্তটুকু দেখে সকলে প্রশংসা করতে ভুলল না। ধ্যান ফিরতেই সবটা বুঝতে পারল ফারিহা। লজ্জায় নত হয়ে রইল সে। অথচ রিহান নির্বিকার। শেষ বিকেলের মা নয়। ছেলেটা মেয়েটার খুব নিকটে অবস্থান করছে। তাদের দুজনের দূরত্ব একেবারেই নেই। হুট করেই তাদের ভালোবাসা একে অপরের অধরে মিশে গেল। পুরো দৃশ্যটা চোখের সামনে ঘটে গেল। ফারিহা বিষয়টা দেখতে চায়নি, তবু চোখে পড়ে গিয়েছে। অন্যের গোপনীয়তা নষ্ট হওয়ায় নিজের কাছেই খারাপ লাগল। নীরবে নত মুখে বেরিয়ে পড়ল সে। খাবার খেতে খেতে 1 চামচ স্যুপ পড়ে গিয়েছিল শাড়িতে। সেটা পরিষ্কার করতেই ওয়াশরুমে এসেছিল। মাঝে এই অনাকাঙ্ক্ষিত দৃশ্যটি নজরে এল। রিহান বেশ অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে। ফারিহাকে দেখতে পেয়ে সে বলল, মম তোমাকে কিছু বলেছে? কোন ব্যাপারে? বিয়ের ডেট নিয়ে? না। অহ, যদি বলে তো সোজা বলবে এখন না। আচ্ছা। সময়টা অতি দ্রুত পেরিয়ে গেল। রুনার বান্ধবীরা চলে যাবে। রিহান আর ফারিহাকে দেখে বলল,
হাউ কিউট দে লুক টুগেদার। রুনা হাসলেন। ছেলের পছন্দ নিয়ে সে নিজেও বেশ খুশি। এদিকে আসো রিহান। তোমার আন্টিরা চলে যাচ্ছে। রিহান এগিয়ে আসল। আন্টিরা তাকে নানান ধরনের কথা বলছে। এরই মধ্যে একজন বলল, বিয়ে করছো কবে? বিয়ের কথা শুনে রিহান নিজেই ভরকে গেল। রুনা কিছু বলতেই যাচ্ছিলেন, ওমন সময় ফারিহা বলল, কিছু সময় নিতে চাচ্ছি আমরা। রিহান তার জায়গায় প্রতিষ্ঠিত হলেও আমার কিছু গ্যাপ রয়েছে। আমি ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছি। দম ফেলল রিহান। ওর কথায় সায় দিতে বলল, ইয়েস মমো ড্যাড যদিও আগেই বিয়ের আয়োজন শেষ করতে চাচ্ছিল, কিন্তু আমাদের মনে হয়েছে আরেকটু সময় নিয়ে প্ল্যান করাটা বেটার, যেহেতু ওর ভার্সিটির প্রিপারেশন নেওয়া বাকি। এর পরের কথাগুলো রিহানই বলল। ফারিহা শুধু লাইন ধরিয়ে দিয়েছে। রুনা এই বিষয়ে তখন কিছু না বললেও গাড়িতে এসে বললেন, তোমরা এই ডিসিশন কখন নিলে? আগেই তো বলেছিলাম মমো। তোমার ড্যাড মানবে না রিহান। প্লিজ ম্যানেজ করো। এভাবে ম্যানেজ হয় না বেটা। প্লিজ মমো, তুমি পারবে। রুনার মুখটা গুমোট হয়ে রইল। ফারিহা আগে থেকেই চুপ। হুট করেই গাড়ি থামিয়ে দিল রিহান। পেছনে ফিরে বলল, মমো, আমরা হুট করেই বিয়ে করতে চাই না। আমরা সময় চাই। এর মানে কি রিহান? ভবিষ্যতে ডিসিশন বদলাতে পারে? তোমরা সম্পর্ক নিয়ে এখনো নিশ্চিত না? নো মমো, তেমন না। রিহান যেন মিয়ে গেল। একটা উত্তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, ওকে ফাইন, তোমরা চাইলে আজই বিয়ে করে নিব। গাড়ি ঘুরাচ্ছি আমি। হ্যাপি এবার? ছেলের আচরণে তৃপ্তি পেলেন না রুনা। একটা চিন্তায় ডুবে গেলেন। ফারিহা মা ছেলের কথা শুনছিল। সে কি বলবে বুঝতে পারছে না। এদিকে দুঃখে কান্না পাচ্ছে রিহানের। কিয়া কেন বুঝল না তাকে? ধীরে ঘরে প্রবেশ করল ফারিহা। সে ভেবেছিল মা হয়তো ঘুমিয়ে আছে, কিন্তু না, তিনি জেগেই আছেন। মেয়েকে আসতে দেখে ডেকে উঠলেন। ফারিহা, এসেছিস মা? হ্যাঁ মা। তুমি ঘুমাওনি কেন? তুই ঘরে নেই। ঘুম কি আসে রে মা? মায়ের কথায় কেমন একটা মন খারাপ হলো ফারিহার। এরই মধ্যে ভদ্রমহিলা বলে উঠলেন, তোর জামাটা পরিবর্তন লাগছে। হঠাৎ কথাটা তোলায় চমকে উঠল ফারিহা। রিহান তাকে ড্রপ করে দিলেও জামা বদলের সময় নেই। এতটা মাথায়ও আসেনি। তবে বিষয়টা সে সামলে নিল। মায়ের পাশে বসে বলল, স্যারের অফিসে পার্টি ছিল মা, তাই এই পোশাকটি পরতে হয়েছে। অহো, খাওনি নিশ্চয়ই? ভালো লাগছিল না? আচ্ছা, আমি রান্না বসাই। সকালে ভাত ফুটিয়েছিলেন ফাহিমা। ফারিহা তৎক্ষণাৎ চুলা ধরালো। আগে তাদের বাসায় ফ্রিজ ছিল না, এখন ছোট ফ্রিজও হয়েছে। সেখান থেকে চিংড়ি মাছ বের করে নিল। সেটা রান্না করতে করতে হঠাৎ নিজের জীবনের দিকে ফিরে তাকালো। রিহানের সাথে চুক্তিটা যদিও বড্ড অদ্ভুত, তবু এখন তার কাছে টাকা আছে। যেই টাকা দিয়ে মায়ের চিকিৎসা হচ্ছে, ভালো খাবার জুটছে। সব মিলিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল মেয়েটি। লোকে বলে টাকায় নাকি সুখ নেই। যদিও কথাটি সত্য, তবু বলতে হয় টাকা ছাড়াও সুখের নয় জীবন। জীবনযাত্রার জন্য সবকিছুই বড় প্রয়োজন। সেখানে টাকা যেন একটু বেশিই ভূমিকা রাখছে। মাকে নিজ হাতে খাবার খাওয়াচ্ছে ফারিহা। খাবার খাওয়ার এক পর্যায়ে ফাহিমা বললেন, তোর জন্য বড় মায়া হয় রে মা। ফারিহা কিছু বলল না। এমনটা প্রায়শই বলেন তিনি। মেয়ে চুপ থাকাতে ফাহিমাই বললেন, এই রুগ্ন মায়ের জন্য কতটা করে যাচ্ছিস? বিনিময়ে কিছুই পেলি না। সুখের জীবন দিতে পারলাম না তোকে। এসব বলতে নেই মা। কখনো আফসোস কিংবা রাগ রাখিস না মা। 10 মাস পেটে ধরেছি, এটা মনে করে মাফ করে দিস। কেন যেন ফারিহার কিছু বলতে ইচ্ছে করছে না। নিজের জীবন নিয়ে আক্ষেপ তার সত্যিই রয়েছে। তবে সেটা কতটা যৌক্তিক এটাও ভাবার বিষয়। যখন তার বয়সী অন্য মেয়ে নজরে আসে, যাদের জীবন সুন্দর, তখন মনে হয় কেন এত অগোছালো হলো তার জীবন। রিহানের জন্য আলাদা একটি রুম রয়েছে, যে রুমটি রিডিং রুম নামে পরিচিত। ছাত্র জীবনের 10-12 ঘন্টা সেই রুমে বসেই পড়াশোনা করেছে সে। পড়ার প্রতি ভীষণ ঝোঁক ছিল। একমাত্র ছেলে, শুধু পড়ালেখায় সমস্ত ধ্যান দিয়ে বাইরের জগতের প্রতি অনীহা তৈরি হচ্ছে বুঝতে পেরে ইরফান জোয়ারদার ঠিক করলেন ছেলেকে বক্সিং এ পাঠাবেন।
রিহান শুরুতে নাকচ করলেও ভদ্রলোক জোর করলেন। বক্সিং শিখতে লাগলো রিহান। এতটাই ভালোবাসা হলো যে পরের বছরই বক্সিং খেলায় নাম দিল সে। বেশ কিছু জায়গায় জয় পাওয়াও হলো। খেলতে খেলতে ওর জাতীয় পর্যায়ে নাম উঠল। ওমন সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ায় হাতে চোট মিলল। তারপর থেকে ছাড়তে হলো বক্সিং। শুরুর দিকে সবাই বলেছিল ন্যাশনাল চ্যাম্পিয়ন হবে রিহান। তবে নিজের স্বপ্নটা জেতা হলো না। অধরা রয়ে গেল বক্সিং শিরোপা। এরপর অনেকটা সময় গেল। পড়াশোনায় মনোযোগ এল। ধীরে ধীরে গড়ে উঠল স্বপ্নের বিজনেস। তবে অধরা স্বপ্নটা কখনো কখনো যন্ত্রণা দেয়। যেমনটা এখন হচ্ছে। আকাশের মনীয়মান চাঁদের দিকে তাকিয়ে কিয়াকে কল করল সে। কিয়া রিসিভ করে বলল, বিয়ে বাদে যে কোনো কিছু বলতে পারো। রিহান কিছু বলল না। কিয়া কি যেন বুঝে ডাকল। রিহান, তোমার মনে হয় না তুমি পরিবর্তন হয়েছ কিয়া? পরিবর্তন? তোমার এমন কেন মনে হলো? জানি না। তবে মনে হচ্ছে কোথাও একটা যন্ত্রণা হচ্ছে। রিহান, বেবি একটা কথা মনে রেখো। ধৈর্য মানুষকে অনেক দূর নেয়। এই ধৈর্য তোমাকে হারিয়ে দিবে না তো কিয়া? ওপাশে থাকা কিয়া কোনো কথাই বলল না। রিহান অধৈর্য হয়ে ডাকল, কিয়া, আমি পারছি না। তোমাকে ভীষণভাবে পাশে দরকার। কানাডা চলে এসো। আমি সব সময়ের জন্য তোমাকে চাই কিয়া। সেটার জন্য একটা বছর অপেক্ষা করতে হবে রিহান। আমাকে প্লিজ ফোর্স করো না। ফোর্স করছি আমি? তেমন নয় কি? ওকে, আই এম সরি। বাট স্টিল আই মিস ইউ। আই অলসো মিস ইউ জান। একটু অপেক্ষা করো প্লিজ। ওপাশ থেকে কিয়াও যেন হতাশার শ্বাস ফেলল। রিহান ও চুপ। তাদের দুজনের অন্তরেই যেন ব্যথা। একে অপরকে হারিয়ে ফেলার শোক। তাদের দুজনের দূরত্ব কবে শেষ হবে কও কি জানে? শেষ বিকেলের মা 10। বড় দোকানটা এসে কেমন একটা অস্বস্তি অনুভব হলো ফারিহার। রিহান তাকে শপিং এ নিয়ে এসেছে। মূলত তার মা বলেছেন ফারিহাকে শপিং এ নিয়ে যেতে। ওদের সম্পর্ক যেন আরো মজবুত হয় সেই জন্যে দুজনকে একসাথে অধিক সময় কাটাতে বলা হয়েছে। রিহান তাকে শপিং এ নিয়ে তো এসেছে তবে নিজে ফোনের মধ্যে মুখ গুজে আছে। এদিকে ফারিহা না পারছে বলতে আর না পারছে সইতে। সে বড় মন খারাপ করে ফেলল। সে সুন্দরী। তাই অনেক ছেলেদের প্রপোজাল আসে। সেসব আমলেই নেয় না কখনো। অথচ রিহান নামের ধনী সুদর্শন পুরুষটি তাকে বিন্দুমাত্র পাত্তা দেয় না। বিষয়টা কল্পনা করে কেমন যেন খারাপ লাগা কাজ করছে। সে কি খুব বেশি ভেবে ফেলেছে? তার দৌলত না থাকলেও বাহ্যিক সৌন্দর্য রয়েছে। এসবই তো পুরুষ মানুষকে আকর্ষণ করে। অথচ রিহানের বেলায় যেন উল্টো। নিজের সৌন্দর্য নিয়ে ভাবনাতে পড়ে গেল ফারিহা। কতটা উচিত এ চিন্তা সে জানে না। শুধু জানে একটা সরু যন্ত্রণা গলার কাছে এসে আটকে গেছে। ফারিহা। কাঁধের কাছে এসে স্পর্শটা লাগল। ফারিহা বিব্রত বোধ করে বলল, জি। এতবার ডাকার পরও কথা বলছিলে না কেন? আমি আসলে শুনতে পাইনি। সিরিয়াসলি? আমি চিৎকার করে ডেকেছি তোমায়। তারপরও শুনোনি? এ প্রশ্নের জবাব নেই ওর কাছে। মাথাটা নত করে রইল। আশেপাশের কিছু মানুষ তাকিয়ে আছে। সেটা লক্ষ্য করে রিহান বলল, মাথা তুলে তাকাও। মনে রাখবে এখন থেকে তুমি রিহান জোয়ারদার মাহাদির গার্লফ্রেন্ড। বাক্যটা শেষ হলেও ফারিহা যেন থমকে রইল। গার্লফ্রেন্ড শব্দটা সহসা মেনে নিতে পারল না। রিহানই পুনরায় বলল, মিস ফারিহা আফরোজ। খুব তাড়াতাড়ি হয়তো আপনাকে আমার সাথে বিয়ের পিঁড়িতে বসতে হবে। রিহানের কণ্ঠে কিছু একটা ছিল। ফারিহা যেন সেটা খুব করে বুঝতে পারল। কেমন একটা ব্যথা মেশানো বাক্য। রিহানের জীবনের সবথেকে খারাপ সময় বোধ হয় এখনই। যখন তার প্রিয় মানুষটি দেশে এসেও তার সাথে দেখা করেনি। কিছু সময় পূর্বে এসব জানতে পেরেছে সে। কিয়া দেশে এসেছে এবং ফিরেও গিয়েছে। মাত্র একদিনের জন্য ছিল। অথচ এসব রিহান জানত না। অন্যমনস্ক হয়ে গাড়ি চালাতে চালাতে রিহান বলল, ভালোবাসা রং বদলায়। ফারিহা কথাটা শুনতে পেল। তবে কিছু বলল না। রিহান পুনরায় বলল, এখন যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তবে কেমন হয় বলো তো? এসব কথায় বিচলিত হলো না মেয়েটি। তবে নড়েচড়ে বসল। রিহান ফের শুধাল,
রবে আমার সাথে? স্থির নয়নে তাকিয়ে থেকে ফারিহা বলল, না। রিহান হাসল। খিটমিটে হাসি। ফারিহা কথা বলল না। রিহানই বলল, হলো না। একদমই হলো না। পারফেক্ট গার্লফ্রেন্ড হতে হবে তোমায়। মরলে একসাথে মরব আর বাঁচলেও একসাথে। ওর কথায় ফারিহার সমস্ত শরীর মন কেমন আবেশিত হয়ে গেল। তারপর হুট করেই একটা বোটকা গন্ধ পেল। অনেক সময় ধরে তরল জাতীয় কিছু একটা পান করছিল রিহান। সেটা মনে পড়তেই আতঙ্ক নিয়ে প্রশ্ন ছুড়ল ফারিহা। স্যার, আপনি ড্রিঙ্কস করেছেন? করেছি। তোমার সমস্যা? মিস ফারিহা আফরোজ, আপনি ভুলে যাবেন না হিউজ অ্যামাউন্টের বিনিময়ে ঘোরাফেরা করছেন আমার সাথে। আমার কথাতে উঠতে বসতে হবে আপনাকে। আমাকে কিছু বলার অধিকার তোমার নেই। ফারিহা বুঝল তাল হারিয়েছে রিহান। তাই উল্টো পাল্টা বলে যাচ্ছে। সে এবার বিচলিত হল। গাড়ি থামান। নো। প্লিজ স্যার। নো। রিহান স্যার। এক হাতের সাহায্যে মেয়েটির মুখ চেপে ধরল রিহান। তারপর কিছুটা কাছে এগিয়ে এসে বলল, ডোন্ট ট্রাই টু বি মাই গার্লফ্রেন্ড। এভরি ওয়ান আর চিটার। ভীত হয়ে রইল ফারিহা। রিহান গাড়ি থামিয়েছে। খানিক বাদে কেমন শান্ত সুরে বলল, গেট আউট। নো স্যার। আপনি আগে বাসায় চলেন। এই অবস্থায় কি করবেন? তোমার কথা মতো সমস্তটা হবে? ফারিহা কেমন করে যেন সাহস পেল। তারপর বলল, হ্যাঁ হবে। আপনি যদি আমার কথা না শুনেন তবে এসব কথা আপনার মা বাবার কাছে চলে যাবে। আশা করি তেমনটা চান না। ভয় দেখাচ্ছ? তেমনই। ওকে, ওকে। লেটস প্লে আ গেম। একদম মুখের কাছে চলে এলো রিহান। ফারিহার কপালের কাছে থাকা মসৃণ এলো চুলগুলো আঙুলে প্যাঁচাতে প্যাঁচাতে বলল, লেটস টেক আ লং কিস। রিহান দেখল ফারিহার চোখে ভয় নেই। মেয়েটা যেন সরল মনে তাকিয়ে আছে। এর সাথে এই গেম খেলে মজা নেই। সে কিছুতেই মেয়েটিকে ভয় দেখাতে পারছে না। কি যেন মনে করে মাথা নিচু করে রইল। ফারিহা বলল, রিহান স্যার, বাসায় চলুন। কথা বলো না। উঠুন প্লিজ। ফারিহা প্লিজ। আমি অতটাও মাতাল নই। একটা শ্বাস নিল রিহান। তারপর ধীরে সস্তে গাড়ি চালাতে লাগল। নিজের উপর আসলেই কি নিয়ন্ত্রণ আছে ওর? নিজেকে কেমন পাগল অনুভব হচ্ছে। কি করছে বলছে বুঝতেই পারছে না। যেন কাঁচা ঘুম ভাঙিয়েছে কেউ। আর ভেতর থেকে উল্টো পাল্টা সংকেত এসে যাচ্ছে। বাসায় এসেও চিন্তাহীন হতে পারল না ফারিহা। রিহান ঠিকঠাক পৌঁছাল কি না এই নিয়েই ভাবছে তখন থেকে। এরই মধ্যে আদিব এসে উপস্থিত হল। ফাহিমাকে দেখতে নিয়ে সুধাল, কোথায় ছিলে? অফিসে। সরল মনে জবাব দিলেও আদিব যেন হাসল। ফারিহা অবশ্য সেটা দেখল না। এদিকটায় আসবে একটু? আদিবের সাথে উঠে এল ফারিহা। মেয়েটির শুকনো চোখ মুখ দেখে আদিব বলল, শপিং মলেও কি আজকাল জব করছো নাকি? প্রথমেও না বুঝলেও কিছুটা আন্দাজ করে জবাব দিল ফারিহা। তাই অত্যন্ত বুদ্ধি নিয়ে জবাব দিল, আসলে আদিব ভাইয়া, রিহান স্যার তার ফ্যামিলির জন্য সারপ্রাইজ গিফটের ব্যবস্থা করেছেন। বেশ কিছু মেয়েদের জামাকাপড় কেনার জন্য আমাকে সাথে নিয়েছিলেন। কিন্তু আপনি কখন দেখলেন? শেষ প্রশ্নে জবাব এল না। পাশের ব্যাগগুলোর দিকে নজর দিয়ে আছে আদিব। সেটা দেখে মেয়েটি বলল, এসব উনিই দিয়েছেন। থ্যাংক ইউ হিসেবে। ও, ঠিক আছে। খালাকে কবে পাঠাচ্ছ? এখনো বলতে পারছি না। রিহান স্যার বলেছেন দ্রুতই হবে। ফ্রেশ হও নি না? না। চলো বাইরে থেকে ঘুরে আসি। এখন তো প্রায় সন্ধ্যা। এখনই তো চায়ের মজাটা পাওয়া যাবে। চলো চলো। আদিবের সাথে বেরিয়ে এল ফারিহা। তবে বেশি দূর আসতে পারল না। তার আগেই তার ফোনে একটা কল এল। সে দেখল নাম্বারটা রিহানের মা রুনা জোয়ারদারের। শেষ বিকেলের মা 11। গভীর ঘুমে ডুবেছে রিহান। পরপর 6 বার বমি করেছে। শারীরিক অবস্থা আসলেই ভালো নেই। ডাক্তার এসে দেখে গেছেন। বলেছেন রেস্ট করতে। ফারিহা বাইরে দাঁড়িয়ে। আকাশে আঁধার জমেছে। ঘড়িতে রাত প্রায় 10টা বাজে। এদিকে মা কল করে চলেছেন। অথচ সে রিসিভ করতে পারছে না। তার ভেতর থেকে খারাপ লাগা কাজ করছে। রুনা কল করে রিহানের শারীরিক স্বাস্থ্যের কথা বলতেই ছুটে আসতে হলো তাকে। অনেকটা দায়বদ্ধতা থেকেই এসেছে।
তবে রুনা খুশি, ভীষণ খুশি তিনি। মেয়েটি যে তার ছেলের জন্য অনেকখানি ভালোবাসা জমিয়ে রেখেছে এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত সে। ফারিহা একটু দূরে দাঁড়িয়ে, হাত পা অবশ হওয়ার মতো অবস্থা। এখানে এসে বসো মা। নীরবে কাছে আসল মেয়েটি, তবে কথা বলল না, এমনকি বসলও না। ওর মুখের দিকে অপলক দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে রইলেন রুনা। বড় লক্ষ্মী তুমি মা, এভাবে ছুটে এসেছো দেখে আসলেই ভালো লাগছে। এবার ও কথা বলল না ফারিহা, শুধু নত হয়ে রইল। রুনা রুম থেকে যাওয়ার পূর্বে মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিলেন। পুরো ঘরে এখন রিহান আর সে। যদিও মানুষটি ঘুমে, তবু কেমন যেন লাগছে মেয়েটির। একটা ধিম ধিম আওয়াজ হচ্ছে ভেতর থেকে, হৃদয়ের গতিও বেশি। সে শান্ত হওয়ার চেষ্টা করল, তবে পারল না। খানিক বাদে রুনা এলেন, খাবারের বাটি হাতে। সেটা রেখে বললেন, অনেক রাত হয়ে গেছে, আজ আর যাওয়ার দরকার নেই। ফারিহা চমকে উঠল, রাতে না ফিরলে সমস্যা হবে। মাকে কিভাবে কি বলবে? সে একটু সময় নিয়ে বলল, আসলে আন্টি আজ আমাকে যেতেই হবে। এভাবে কি করে যাবে? রাত 10টা বাজে। তোমার হোস্টেল তো বেশ অনেকটা দূর। বাসায় গাড়ি আছে, তবে ড্রাইভারটা নেই, ছুটি নিয়েছে। আমি চলে যেতে পারবো। এমন করে বলে না, কল দাও, আমি হোস্টেলে কথা বলে দিচ্ছি। সমস্যা হবে না। ফারিহা যেন বিপাকেই পড়ল। সে মৃদু হেসে কল করার অভিনয় করল। তারপর বলল, আন্টি এক গ্লাস পানি হবে? রুনা খাবারের সাথে পানি আনতে ভুলে গিয়েছেন। তিনি চলে যেতেই মায়ের নাম্বারে কল করল ফারিহা। তারপর কথা বলে নিল। জানালো জরুরি কাজে একটু আটকে গেছে, আজ আর আসতে পারবে না। ফাহিমা যেন ক্লান্তির নিঃশ্বাস ফেললেন। যুবতী মেয়ে রাতে বাইরে থাকা মানে মায়েদের চোখে মুখে মন কিংবা মস্তিষ্কে একরাশ চিন্তা। মাকে কোনো মতে বুঝিয়ে বলল সে। রুনা তখন পানি নিয়ে এসেছে। ফারিহা ধীর স্থির করে বলল, সকাল সকাল চলে আসব। এখন রাখছি। পানির গ্লাস রেখে রুনা বললেন, কথা হলো? জি। আচ্ছা, তুমি একটু ওর পাশে বসো, আমি পাশের রুমেই তোমার থাকার ব্যবস্থা করছি। মৌনতায় সম্মতি জানালো ফারিহা। রুনা ওকে রেখে চলে গেলেন। ফারিহা একবার চারপাশে চোখ বুলিয়ে নিচ্ছে। রাজপ্রাসাদের মতো বিশাল বাড়িটা। এত বড় বাসায় মানুষ বলতে 3 জন। তাও সব সময় থাকা হয় না। যেমন আজ বাসায় নেই বাড়ির কর্তা ইরফান জোয়ারদার। ফারিহা দেখল দেয়াল জুড়ে রিহানের বিশাল ছবি টাঙানো। ছবিটা আরও বেশ কিছু বছর পূর্বের। তখনকার রিহানের মাঝে এই রাগী ভাবটা দেখা যাচ্ছে না। বিশাল ছবির দিকে এগোয় ফারিহা। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওমন সময় ঘরে আসেন রুনা। ফারিহাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে মৃদু হাসলেন। তারপর বললেন, এই ছবিটা রিহান বিদেশ যাওয়ার পূর্বে তোলা। সুন্দর লাগছে না খুব? ছেলেটা বিদেশ যাওয়ার পরই যেন কেমন হয়ে গেল। আগে কিন্তু পরিবারের সাথে সময় কাটাতে খুব পছন্দ করত। প্রতি মাসে ফ্যামিলি ট্যুর হতো আমাদের। ইদানিং ছেলেটা কেমন যেন হয়ে গেছে। এতগুলো কথা বলে ছেলের পাশে বসলেন তিনি। মা শব্দটি বিশাল হয়। রুগ্ন ছেলের পাশে বসে থেকে তিনি বললেন, রুম ঠিক হয়ে গেছে, ঘুমিয়ে পড়, আমি ওর পাশে আছি। ফারিহা চলেই যাচ্ছিল, কি মনে করে যেন ফিরে এল। তারপর বলল, আন্টি আপনি চাইলে আমি ওনার পাশে থাকতে পারি। শুনেছি আপনার শরীর ভালো থাকে না, রাত জাগা নিষেধ। রুনা হাসলেন। কিছু সময় ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, আচ্ছা, ঠিক আছে। তবে সমস্ত রাত জেগে থেকো না যেন। একটু জিরিয়ে নিও। আর দরকার হলে অবশ্যই ডেকে নিও। রুনা চলে গেলেন। ফারিহা রিহানের থেকে বেশ দূরত্ব নিয়ে বসে রইল। রাত তখন 1:30। পিপাসায় ককিয়ে উঠল রিহান। চট করে পানি খাওয়াল ফারিহা। ছেলেটার জ্ঞান পুরো আসেনি। সে শুয়ে রইল। পানির গ্লাসটা নেওয়ার সময় রিহানের শরীরে স্পর্শ লাগল। বুঝতে পারল জ্বর এসেছে। ডাক্তার বলে গিয়েছেন জ্বর আসতে পারে। তখন যেন মাথায় জলপট্টি দেওয়া হয়। এত রাতে রুনাকে ডাকা ঠিক হবে না। তাই নিজেই বুদ্ধি খাটাল সে। নরম কাপড় বের করে নিয়ে রিহানের মাথায় জলপট্টি দিতে লাগল। যা চলল শেষ রাত অবধি। আজানের কিছু পূর্বে ঘুমিয়ে পড়েছিল ফারিহা। ভোরের দিকে উঠে এলেন রুনা।
এসে দেখলেন রিহানের মাথায় জলপট্টি দিয়ে ঘুমিয়ে আছে ফারিহা। মেয়েটাকে দেখে ওনার ভীষণ মায়া হলো। তিনি বুক ভরে শ্বাস নিলেন। ফারিহার ঘুম ছুটে যেতেই প্রায় হুড়োহুড়ি করে উঠল সে। পাশের রুমে গিয়ে ঘুমিয়ে নাও কিছু সময়। না, না ঠিক আছি আন্টি। এখন তাহলে আসি। এটা কেমন কথা? খাবার না খেয়ে যেতে পারবে না। আন্টি অন্যদিন। না খেয়ে বের হতে নেই মা। হাত মুখ ধুয়ে নাও। আমি খাবার রেডি করছি। আমি আপনাকে সাহায্য করি? সহযোগী আছে। তুমি রেস্ট কর। সারা রাত কষ্ট করলে, একবার ডাকলেও না। ফারিহা কিছু বলল না। রিহানের জ্বর নেমে গিয়েছে। একটা সময় পর রুনা বললেন, তোমার আঙ্কেলের সাথে কথা বলেছি। তোমরা 1 বছর পরই বিয়েটা করবে। এইটুকু বলে ফারিহার নিকটবর্তী হলেন তিনি। হালকা ছোঁয়াতে মুখটা উঠিয়ে বললেন, আমি জানি আমার ছেলেকে কখনো ছাড়বে না তুমি। সর্বদা ওর পাশে থাকবে। তাই তোমরা যখন চাইবে তখনই বিয়েটা হবে। কোনো জোর নেই। ভদ্রমহিলা চলে যেতেই তাকালো রিহান। শেষ কথাটা শুনতে পেয়েছে সে। তার মাথাটা কেমন ভার হয়ে আছে। রাতের ঘটনা কিছুই মনে নেই। ফারিহাকে দেখে একটু বিস্মিত হলেও পরপর নিজেকে সামলে নিয়ে বলল, মম কি বলল? রিহানকে উঠতে দেখে সম্বিত ফিরে পেল ফারিহা। একটা ক্লান্তি নিয়ে বললেন 1 বছর পর বিয়ে নিয়ে কোনো সমস্যা নেই। রিহান যেন সমস্ত শক্তি ফিরে পেয়েছে। লাফিয়ে উঠল এক প্রকার। একদম কাছে এসে বলল, সত্যি? মম এটা বলে গেল। রিহানের চোখে মুখে খুশির ঝলকানি। সে দৃষ্টিতে ফারিহা নিজের জন্য কোনো মায়া খুঁজে পেল না। অবশ্য পাওয়ার কথা ছিল কি? উহু, ছিল না। তবু তার খারাপ লাগল। রিহান খুশিতে যেন পাগলই হয়ে গেছে। সে চট করেই কিয়াকে কল করে নিল। তারপর চলল তাদের বাহারি সব আলাপ। এদিকে দাঁড়িয়ে প্রায় সমস্তটাই শুনল ফারিহা। শেষ বিকেলের 12। একটা অসুস্থ মানুষ এত দ্রুত চাঙ্গা হতে পারে তা রিহানকে না দেখলে আসলেই বুঝত না ফারিহা। ছেলেটা যখন থেকে কিয়ার সাথে কথা বলেছে ঠিক তখন থেকেই যেন সুস্থ হয়ে উঠেছে। গাড়িতে বসে এসবই ভাবছিল সে। রিহান তাকে দিতে এসেছে। ছোট রাস্তাটার কাছে এসে গাড়ি থামালো। তারপর বলল, আর তো যাওয়া যাচ্ছে না। কণ্ঠ পেয়ে চকিত হলো মেয়েটি। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, এই অবধিই ঠিক আছে। আপনাকে ধন্যবাদ। নিজের যত্ন নিবেন। রিহান জবাবে কিছু বলল না। বরং লুকিং গ্লাসের দিকে তাকিয়ে নিজের চুল গোছাতে লাগল। ফারিহা একটা দীর্ঘ শ্বাস ফেলে নেমে এল। কয়েক সেকেন্ড পর নেমে এল রিহানও। আশেপাশে তাকিয়ে বুঝল বড় বড় বিল্ডিং নেই। হাতে গোনা কিছু দালান রয়েছে, সেগুলো 2 কি 3 তলা। রিহানের থেকে বিদায় নেওয়ার উদ্দেশ্য ফারিহা বলল, আজ তাহলে আসি স্যার। হুম। আচ্ছা শোনো, এলাকায় কতদিন আছো? খুব বেশি সময় নয়। এর আগে কোথায় ছিলে? গ্রামে। স্কুল সেখানেই শেষ করেছ? হ্যাঁ। হুট করে শহরে এলে যে? বাবা মারা যাওয়ার পর দাদা বাড়িতে ঠাঁই হয়নি। বের করে দিয়েছে। এদিকে মায়ের অসুখ ধরা পড়ল। সব মিলিয়ে এই তো চলছে জীবন। অসুখের কথাটা বলতেই রিহানের যেন কিছু মনে পড়ল। সে ভুলে বসেছিল। গুড নিউজ আছে। তোমার মায়ের ভিসা হয়ে গেছে। আমি ডাক্তার ঠিক করে টিকিটের ব্যবস্থা করছি। রিহান বললেও ফারিহার যেন ধ্যান নেই। ওর মনোযোগ পেতে হাতের আঙুল দ্বারা তুড়ি বাজাল রিহান। জি স্যার। বাসায় যাও। আমাকেও ফিরতে হবে। অন্যদিনগুলোর থেকে রিহান যেন একটু বেশিই খুশি আজ। ফারিহা পথ এগোল। তার শরীর দুলছে। রাতে ঘুম হয়নি। এদিকে মস্তিষ্কে রাজ্যের চিন্তা। মোড়ের কাছাকাছি আসতেই আদিব যোগ দিল সাথে। ওকে দেখে কিছুটা বিস্মিত হলো ফারিহা। সেই সাথে কপালের রেখাগুলো জেগে উঠল। আদিব ভাইয়া, এই সময় এখানে কেন? এমনিই এসেছিলাম। গত রাতে বাসায় ছিলে না? এ প্রশ্নের জবাব দিতে গিয়ে থতমত খেল ফারিহা। তার শ্বাস বেড়ে হলো কয়েক গুণ। ওমন সময় হাতে থাকা মুঠো ফোন বেজে উঠল। সেখানে ভাসছে রিহানের নাম। সেদিকে তাকালো আদিব। ফারিহা যেন লুকোচুরি করছে। কল এসেছে। ধ্যান ফেরার মতো করে চাইল ফারিহা। ঠোঁটের কোণে হাসি রাঙিয়ে বলল, জি। রিহান ওপাশ থেকে বলল, ব্যাগ ফেলে গিয়েছ? ও।
পরে নিয়ে নিব না হয়। দরকার নেই, আমি এসে গেছি। তুমি রাস্তায় একটু দাঁড়িয়ে যাও। রিহানকে নিষেধ করতে গিয়েও থেমে গেল ফারিহা। একটা আড়ষ্টতা বোধ থেকে রিহানের বিপরীতে কথা বলতে পারল না। আদিব পাশে দাঁড়িয়ে আছে, বড় চুপচাপ। ফারিহা বড় সড়কের দিকটায় তাকালো। বেশ কিছু দূরে হলেও রিহানকে চিনতে অসুবিধা হচ্ছে না। লম্বা, চওড়া গড়নের সুঠাম পুরুষ। শরীরে আজ ব্লেজার জড়ানো নেই। বাসায় পরার টি শার্ট আর ট্রাউজার পরেই এসেছে। রিহান যতক্ষণে এল ততক্ষণ এক দৃষ্টিতেই তাকিয়ে রইল ফারিহা। রিহান এসে যেন দম ফেলল। এই নাও। এত ভুলো মন। কথাটা শেষ করার পূর্বেই পাশে দাঁড়ানো আদিবকে লক্ষ্য করল রিহান। ছেলেটার উপস্থিতি বোধ হয় পছন্দ হলো না ওর। ফারিহা ছোট করে বলল থ্যাংক ইউ। সমাপ্তিতেই এগুতে পারল না ফারিহা। রিহান ওকে পুনরায় ডেকে নিল। বাসায় পৌঁছে কল করবে। ঠিক আছে। ফারিহা যেন পালিয়ে বাঁচল। আশ্চর্য হলেও সত্য, রিহান আর আদিব দুটো জ্যান্ত মানুষ একে অপরকে দেখার পরও কথা বলল না। রিহান আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। অন্যদিকে আদিব আর ফারিহা পাশাপাশি হেঁটে চলেছে। দৃশ্যটিতে অসুন্দরের মতো কিছু নেই। অথচ রিহানের দৃষ্টিতে বড় বিরক্তি প্রকাশ পাচ্ছে। বাসায় ফিরে মাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল ফারিহা। ভুলে গেল রিহানের বলা শেষ কথাটুকু। সে খাবার রান্না করতে যাবে সে সময়ই ঘরে উপস্থিত হলেন মর্জিনা। থালা ভরাট করা খাবার। নিশ্চয়ই আদিব গিয়ে বলেছে। এসবের প্রয়োজন ছিল না খালা। জিরিয়ে নে মা। ঘেমে গিয়েছিস। ফ্যানটা ঠিকঠাক কাজ করছে না খালা। বদলাতে হবে। আদিবকে বলে দিব। খাবারের প্লেট রেখে হাত মুখ ধুতে গেল ফারিহা। খাটে শুয়ে আছেন ফাহিমা। মর্জিনা ওনার পাশে বসে বললেন, হীরার টুকরা মাইয়া পাইছো গো ফাহিমা। তোমার চান যেই ঘরে যাইব সেই ঘর আলোয় আলোকিত হইয়া রইব। দোয়া করবেন আপা। দোয়া তো করি বোন। আসল কথা কি জানো, পরিস্থিতি মানুষে বদলায় দেয়। ঠিক বলেছেন। না হলে আমার এইটুকু মেয়েটা এত দায়িত্ব নিতে পারে? সবই ঠিক আছে। তবে মাইয়ার বিয়ে তো দিবা। এই চিন্তা যে ফাহিমার মাথায় আসেনি এমন না। তবে তিনি কুল পাচ্ছেন না। মর্জিনা পান সাজিয়ে এনেছিলেন। সেটা এগিয়ে দিয়ে বললেন, তোমরা মেয়ে তো আমারও মেয়ে। চাইছিলাম আদিবের জন্য নিতে। তুমি কি বলো? প্রস্তাবে খুশি হলেন ফাহিমা। তবে মেয়ের মতামতও প্রয়োজন। তাই তিনি কথা দিতে পারলেন না। এরই মধ্যে হাত মুখ ধুয়ে এল ফারিহা। খালা চা বানাই? না, বস তুই। ফারিহা বসল। তারপর তিনজনের কথাবার্তা হলো। এক পর্যায়ে রিহানের কল এল। ফোনের স্ক্রিন দেখেই মেয়েটির হৃদয়ের গতি বেড়ে গেল। সে যে একদমই ভুলে বসেছিল। রিহান যে ড্রাইভ করছে তা বেশ ভালো বুঝে এল ফারিহার। সে নত সুরে বলল, বাসায় এসেছি রিহান স্যার। কল করনি কেন? ভুলে গিয়েছিলাম। মাফ করবেন। সমস্যা নেই। তবে একটা কথা, দায়িত্ব জিনিসটা বড় গুরুত্বপূর্ণ। তোমার ভুলে যাওয়াটা অবহেলার অংশ তেমন নয়। তাহলে কেমন? আমি আসলে তোমার থেকে 8 বছরের বড় আমি। মিস ফারিহা আফরোজ, একটা কথা মনে রাখবে, সব কালচার দেখে এসেছি আমি। সরি। আসলেই খারাপ লাগছে ফারিহার। রিহান কিছুটা রেগেছে যেন। মাফ করবেন। আমি আসলেই বুঝতে পারিনি। কথা না বলেই কল রেখে দিল রিহান। কিয়ার পর ফারিহাই একমাত্র নারী যাকে কল করতে বলার পরও তাকে কল করেনি। ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ হচ্ছে ওর। চোখ দুটো রক্তিম হয়ে উঠেছে। আর এর সবকিছু গিয়ে পড়ল কিয়ার উপর। রাতের দিকে কল করল কিয়া। রিসিভ করেই রিহান বলল, এতটা অপরিচিত লাগছে কেন তোমায়? অপরিচিত? রিহান, আর ইউ ওকে? আমি ঠিক আছি। তবে তুমি ঠিক নেই কিয়া। কি হলো আবার? সকালে তো সব ঠিক ছিল। কিচ্ছু ঠিক নেই কিয়া। তুমি দূরে আছো। আমার মনে হচ্ছে তুমি বদলে গেছো। আমাদের সম্পর্কের যত্ন হারিয়ে গেছে। এমনটা হওয়ার কথা ছিল না কিয়া। এমনটা হওয়ার কথা ছিল না। ওপাশ থেকে মৃদু হেসে কিয়া বলল, তুমি কি সম্পর্কটা শেষ করতে চাইছো? রিহান জবাব দিল না। কিয়াই বলল, আনসার মি রিহান। প্লিজ সে সামথিং। এবার ও জবাব এল না। এত সময় কিয়া শান্ত সুরে কথা বললেও এবার জ্বলে উঠল। রিহান আনসার মি।
সরাসরি বলো ব্রেক আপ করতে চাচ্ছ। এবার ও রিহান জবাব দিল না। ওপাশ থেকে কিয়ার কান্নাভেজা কণ্ঠটা বেজে উঠল। আমাকে হারিয়ে দিও না রিহান। তোমায় সত্যিই খুব ভালোবাসি। কথা দিচ্ছি, একটা বছর সময় দেও আমায়। আমি কখনো এত দূরত্ব তৈরি করব না। আই প্রমিস ইউ রিহান। আই প্রমিস ইউ। সবটা ঠিক হয়ে যাবে। সবটা। জাস্ট একটা বছর। শেষ বিকেলের মা 13। আদিব শিক্ষিত ছেলে। তবে তেমন কাজকর্মের সাথে নেই। সে মূলত পার্থিব কিছু সৃজনের চেষ্টায় আছে। বর্তমান সময়ে বিদ্যুতের সমস্যাটা একটু বেশিই যেন। দেশের আনাচে কানাচে হাহাকার। অল্প খরচে অধিক বিদ্যুৎ উৎপাদনই তার লক্ষ্য। জীবনে অনেকটা সময় এতে ব্যয় করেছে সে। এর সফলতা ও ফেলে দেওয়ার মতো না। ইতোমধ্যে সে কিছু তৈরি করে ফেলেছে। সেটাই প্রকাশ পেয়েছে সংবাদপত্রে। সাধারণত নিউজ পড়া হয় না রিহানের। আদিবের বিষয়ে ইদানিং সে বেশ খোঁজ খবর রাখছে। সেই জন্যেই কথাটা তার কানে এসেছে। নিউজটা শেষ করে পাশে রেখে দিল সে। ফারিহাকে আগামী 1 বছরের জন্য তার চাই। এখানে যদি কোনো ভাবে আদিব চলে আসে তবে সমস্যার দেখা দিবে। সেটা আরেকটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। মিনিট খানেক পর একজন নক করলেন। রিহান অন্যমনস্ক ভাবেই বলল, কাম। লোকটা প্রবেশ করলেও ধ্যান নেই। সে বাইরের দিকটায় তাকিয়ে। স্যার, টিকিট বুকিং করা হয়েছে। আর রোগীর সাথে দুজনকে দেওয়া হবে। তারা সমস্ত কিছুর দায়িত্বে থাকবেন। কথাটা শুনে নি রিহান। ভদ্রলোক একটু নড়েচড়ে ডাকলেন, স্যার, আমি কি পরে আসব? হুম, পরে আসব? না। কি বলছিলেন? পুনরায় কথাগুলো বলল সে। রিহান সবটা শুনে টিকিট সহ কাগজপত্র পরখ করে নিল। সব ঠিক আছে। আগামী সপ্তাহেই তো ফ্লাইট? জি স্যার। আপনি এখন আসতে পারেন। ওকে স্যার। থ্যাংক ইউ। ফারিহাকে কল করে বিষয়টা জানানো হলো। মেয়েটি নীরব কৃতজ্ঞতাটা বুঝেছে রিহান। তবু ওর ভেতরটা অশান্ত। একটা বছর কিভাবে সামাল দিবে এটাই ভেবে চলেছে। বিকেলের দিকে কফি শপে দেখা করল ওরা। ফারিহার মন আজ ফুরফুরে। রিহানের সাথে কিছুটা সহজ হয়েছে বোধহয়। আপনাকে ধন্যবাদ রিহান স্যার। রিহান নিরুত্তর। এতে কিছুটা বিভ্রান্তের মধ্যে পড়ল ফারিহা। খানিক বাদে রিহান বলল, লিসেন ফারিহা, আমি তোমাকে বড় ভরসা করে চলছি। তুমি জানো আমার পরিস্থিতিটা কতটা জটিল। এমন কিছু যেন না হয় যাতে করে আমার মম ড্যাড আমার উপর ক্ষিপ্ত হয়ে যায়। আমি এই একটা বছর সবকিছু লুকাতে চাই। বুঝিনি ঠিক। সরাসরি বলছি। আদিব ছেলেটা সম্ভবত তোমাকে পছন্দ করে। সে করতেই পারে। তবে মনে রাখবে আগামী 1 বছর তুমি আমাকে সময় দিচ্ছ। জগতের সমস্ত ভাবনা থেকে দূরে থাকতে হবে তোমায়। আদিবের ব্যাপারটা শুনে আনমনা হয়ে উঠল মেয়েটা। তার কখনো এমন মনে হয়নি। বরং মনে হয়েছে আদিব তাকে স্নেহের চোখে দেখে। ফারিহা। জি। চমকে উঠল করল মেয়েটি। রিহান কিছুটা বিরক্ত সাথে ভীষণ চিন্তিত। আমার বিষয়টা মাথায় রেখো। আমি টেনশনে আছি। আমার দিক থেকে কোনো সমস্যা হবে না রিহান। গুড। দুজনেই কফি শেষ করল। ফারিহাকে ড্রপ করার কথা থাকলেও কিয়ার ফোন কলের জন্য সেটা হলো না। রিহান তৎক্ষণাৎ অন্য কোথাও চলে গেল। যাওয়ার পূর্বে শুধু বলল, বাসায় পৌঁছে কল করো। চোখের সামনে নিজ প্রিয়তমা দাঁড়িয়ে। রিহানের পা চলল না যেন। কিয়া ছুটে এসে জড়িয়ে ধরল রিহানকে। সারপ্রাইজ। উত্তেজনায় কথা বলতে পারছে না রিহান। সে শুধু কিয়াকে শক্ত হাতে আলিঙ্গন করল। অবিশ্বাস্য। তুমি সত্যিই এলে কিয়া? হুম। এর পূর্বেও একবার দেশে ফিরেছিল কিয়া। সে কথা জানার পরও চুপ থেকেছিল রিহান। আজ কেন যেন অভিযোগ করতে ইচ্ছে হলো না। ভালোবাসার কাছে হেরে গেল সমস্ত ভুল। ক্লান্ত আছো নিশ্চয়ই? বলো কোথায় যাবে? যেখানে নিয়ে যাবে। উত্তরটা রিহানের পছন্দের। মেয়েটি কখনো দাবি রাখে না। সর্বদা তার উপর ভরসা করে। বিকেলের শেষ প্রহর বিধায় ওকে নিয়ে শান্ত একটা জায়গায় এল রিহান। চারপাশটা ভীষণ শীতল। সেই সাথে পাখির কলতান। এমন জায়গা কিয়া ও রিহান উভয়ই পছন্দ করে। রিহানের শক্ত হাতটা মুঠোয় নিয়ে চুমু খেল কিয়া। তার চোখটা হঠাৎ ছলছল করে উঠল।
রিহান কিছু বোঝার পূর্বেই বুকের কাছটায় মাথা এলিয়ে দিল। তোমায় কষ্ট দিয়েছি রিহান। বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। খুব ভালোবাসি তোমায়। জানি বোকা। এই সময়টা এভাবে চোখের জল ফেলবে? আমার ভালো লাগছে না। ইচ্ছে করছে সব ছেড়ে চলে আসি। আসো কিয়া। সব ছেড়ে দিয়ে চলে আসো। আমি তোমাকে রানী করে রাখব। বড় ভালোবাসি। আসবো। শুধু একটু সময় দাও। রিহান আর কিছু বলল না। তার ভেতরটায় উষ্ণতা ছড়িয়ে আছে। সেটা গিয়ে পড়ল কিয়ার তুলতুলে অধরে। দুটি অতৃপ্ত হৃদয় কত শত দিন পর নিজেদের কাছে পেল। পুনরায় অসুস্থ হয়ে পড়েছেন ফাহিমা। তাকে হসপিটালে আনা হয়েছে। দেয়ালে ঘেঁষ দিয়ে আছে ফারিহা। একটু দূরে বসে আছে আদিব। মেয়েটির জন্য ওর মায়া হচ্ছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। খানিক বাদে ডাক্তার চেক আপ করে বললেন 1 ঘন্টা পর ডিসচার্জ দিয়ে দিবেন। ক্লান্ত দেহ ফারিহার। সে মেঝেতে বসে পড়ল। ছুটে এল আদিব। এখানে কেন বসলে? উঠো, চেয়ারে গিয়ে বসো। ফারিহার বাহু টেনে উঠিয়ে নিল আদিব। বসিয়ে দিল চেয়ারে। ভীষণ কান্নায় মেয়েটার বুক আনচান করছে। হসপিটাল বিধায় কাঁদতে পারছে না। আদিব ভরসার হাতটা মাথায় রাখল। চিন্তা করো না। চিন্তা না করে কিভাবে থাকবো আদিব ভাই? পৃথিবীর সবথেকে দুঃখের চিকিৎসার অভাবে আপনজন হারানো। এই কথাটা আসলেই বুঝতে পারে আদিব। নিজ পিতাকে হারিয়েছে খুব ছোট সময়ে। সেই সময় ছোট্ট একটা বাড়ি ছিল, যা এখন 3 তলায় রূপ নিয়েছে। পুরোটাই তার মায়ের পরিশ্রমে। ভদ্রমহিলা জীবনে বড় পরিশ্রম করেছেন। ফারিহা চোখ বন্ধ করে বলল, রিহান স্যারকে কল করতে হবে। আমার মাকে হারাতে দিব না আমি। কিছুতেই না। তৎক্ষণাৎ কল করল ফারিহা। রিহান তখন কিয়ার সাথে ডিনারে ব্যস্ত। সুন্দর কিছু মুহূর্ত কাটাচ্ছে। সে কল রিসিভ করার প্রয়াস করছে না বিধায় ফারিহা টেক্সট পাঠালো। রিহান ফোনের দিকে তাকিয়ে দেখল ফারিহার মেসেজ। কিয়া 1 চামচ খাবার এগিয়ে দিয়েছে। রিহান একটু হাসির চেষ্টা করে বলল, 1 মিনিট। কল রিসিভ করল সে। ফারিহার ভাঙা কণ্ঠ। রিহান স্যার, আর কত সময় লাগবে বলতে পারেন? আগামী সপ্তাহটা কেন আসছে না এখনো? ফারিহার কণ্ঠটা কেমন যেন। রিহান একটু বিস্মিত হল। এভাবে কেন বলছো? আমার মা হসপিটাল রিহান স্যার। আমার মা হসপিটালে। চোখের সামনে ধুকে ধুকে মরছে। আমি কিছু করতে পারছি না। কিচ্ছু না। ওপাশ থেকে কান্নার শব্দটি রিহানের গলায় এসে আটকে গেল। সে কল কেটে দিল। কি হলো রিহান? মুখটা এমন দেখাচ্ছে কেন? আমাকে যেতে হবে কিয়া। পরে কল করে জানাবো। রিহান টিস্যুতে মুখ মুছে চলে গেল। কিয়ার প্লেটের খাবার এখনো শেষ হয়নি। তার চোখ কেমন করে উঠল। তবে কি সময়ের স্রোতে হারিয়ে যাচ্ছে তার প্রিয় পুরুষ? বাকি অংশ পরের পর্বে।